প্রথমেই ঢুকে ওয়ার্ডপ্রেস থেকে সার্চ দেবেন, ওয়ার্ডপ্রেস দেখেন ডাউনলোড, তাই না? ডাউনলোড ওয়ার্ডপ্রেস, এই নতুন ভার্সন ডাউনলোড করে নেন। ডাউনলোড আসছে না? ডাউনলোড করে নিলে আপনি এটা পাবেন, ঠিক আছে? সবসময় আপডেট দেওয়া যায়। এই জিনিসটাকে পুরোটাকেই কাট করে নিয়ে চলে আসেন হচ্ছে ডাইরেক্ট, যেহেতু পিএসপির কাজ, তাই না? পিএসপি মাইস্কুলের কাজ ও আমি দিয়েই করতে হবে। দেখ কেমন লাগে, 3 দিন পরেও বানাচ্ছে। আমাদের এটা ছিল, তাই না? এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম, দিয়ে ডাইরেক্ট এক্সট্রাক্ট করে দেন। এক্সট্রাক্ট হেয়ার, এই সময়ে এক্সট্রা হোক আমরা একটা ডাটাবেস তৈরি করে নিতে হয়। পিএসপি ডাটাবেস তৈরি করছি আমরা, পিএসপি যখন কাজ করছি মাইস্কুল, এখান থেকে আসবেন হচ্ছে পিএসপি মাই অ্যাডমিনে, পিএসপি মাই অ্যাডমিনে ডাটাবেস তৈরি করে নেবেন ওয়ার্ডপ্রেস সাইটটার জন্য। শুধু নামটা দিলেই হবে। নিউ ওয়ার্ডপ্রেস দিলাম, ঠিক আছে? ক্রিয়েট করলাম, এই নামটা কপি করে রাখলে হবে। এখানে আর কোনো কাজ নেই, ডাটাবেসে বাইরে গেলাম, শুধু নামটা কপি করে রাখলাম। এখন এটা এক্সট্রাক্ট শেষ হলে আমাদের কাজটা করবো আমরা। এইটা একটা নাম দেন ওয়ার্ডপ্রেসে, এই যে দেন পুরো সাইটটা ভিতরে চলে আসছে। হ্যাঁ, আপনাকে শুধু এখানে একটা নাম দিতে হবে, যে কোনো নাম দিলাম, নিউ ওয়ার্ডপ্রেস। এখন দেখেন এখানে আসে লোকাল হোস্টে ঢুকেন, আমাদের ফাইলটা কোথায় আছে ওখানে যান, গেলেই এই যে নিউ ওয়ার্ডপ্রেস বানালাম সব পেজটা, এই যে ক্লিক করেন, ডাইরেক্ট ইনস্টল শুরু হয়ে যাবে। ডাউনলোড করলাম, আনজিপ করলাম, এখন ক্লিক করলে ইনস্টল। যদি বাংলা করতে চান বাংলা দেন, ইংলিশ করতে চাইলে ইংলিশে দেন, কন্টিনিউ করেন। করে এগুলা বলছে কি কি নাই, কি কি লাগবে, হ্যান ত্যান, আপনি গো দিয়ে দেন। এখানে আসে ওই যে ডাটাবেসটা তৈরি করলাম, ওই ডাটাবেসের নামটা পেস্ট করে দেবেন। আর বাকি যেটা মুখস্থ, আমরা বলছিলাম যে লোকাল হোস্টের ইউজার নাম কি, মাইস্কুলের গতদিন মাইস্কুল কানেকশন দেখাইছিলাম। কানেকশনে কি ছিল, ডাটাবেস ছিল, হোস্ট ছিল লোকাল হোস্ট, ডাটাবেসের নাম তো ডাটাবেসের নাম দিছিলাম আমরা, আর ইউজার নাম কি দিছিলাম, আর পাসওয়ার্ড দিছিলাম হচ্ছে নাল, মানে ফাঁকা, এমটি। এই যে হোস্ট, ঠিক আছে। আর টেবিল প্রিফিক্স একটা বলছিলাম দেওয়া ভালো, তাই না? ওয়ার্ডপ্রেস অটোমেটিক টেবিল প্রিফিক্স দিয়ে দেয়, মানে প্রতিটা টেবিলের সামনে এই ওয়ার্ডটা থাকবেই। এটা এখন আপনার ইচ্ছা মতো একটা দিতে পারেন, যেটা সাধারণত কেউ যেন গেস করতে না পারে, বা এই ধরনের কিছু একটা, মানে আপনার সাইড থেকে কেউ গেস করতে পারলো না, তাহলে আপনার সাইডটা সিকিউরিটি বাড়বে, এই আর কি। তো ডাব্লিউপি দেওয়া থাকে, এটা সবার সাথে দেওয়া থাকে, আপনি চেঞ্জ করে নেওয়া একান্ত জরুরি। ওই জন্য আপনি যে কিছু দেন চেঞ্জ করে। হয়ে গেল, রান অ্যান্ড ইনস্টল। খুব কম সময় লাগে ইনস্টল হইতে। এখন সাইটটা যে বানাবেন, ওই সাইটটার নাম, এটা হচ্ছে এখন আউটপুটে দেখাবে। এগুলো এখন যেটা করলেন হচ্ছে সেটআপের জন্য, এখন যা দিবেন হচ্ছে আউটপুটে দেখাবে। সাইটের নামটা আমরা মানছি, এখানে যেটা ইউজার, ওইটা হচ্ছে ইউজার নাম, হচ্ছে কিসের ইউজার নাম, ওইটা হচ্ছে মাইস্কুলের ইউজার নাম, রুট আর পাসওয়ার্ড হচ্ছে এমটি। আর এখানে হচ্ছে এই যে আমরা এই সাইটটা যে ইউজ করবো, এই সাইটটার একটা পাসওয়ার্ড দিতে হবে, যেটা দিয়ে লগ ইন করতে পারবো। তা আমরা ইউজার নাম দিলাম হচ্ছে নিউ 123, পাসওয়ার্ড দিলাম হচ্ছে নিউ 123, একেই দিলাম। হোক ভেরি, এগুলো পাসওয়ার্ড তো উইক দেখাবেই। ডেভেলপ করার সময় এই ঠিকানাটা উঠাই দিবেন, যদি এটা দেওয়া থাকে তাহলে যখন ডেভেলপ করবেন ওই সময়ে গুগল এটাকে ইন্ডেক্স করে নিতে পারে, সার্চ ইঞ্জিন। তখন আপনার হবে কি, যে ভুল ইনফরমেশন দেখাবে। আপনার নামে যদি কেউ সাইট সার্চ দেয় তখন ভুল ইনফরমেশন দেখাতে পারে, তাই না? কারণ ডেভেলপ করার সময় আমরা কি দিই, অনেক ভুল ইনফরমেশন দিই। ওই জন্য এই ঠিকানাটা উঠে রাখবেন, রেখে সেট আপ দিবেন। যখন কাজটা শেষ হয়ে যাবে, সাইট একদম রেডি,
দেন টিকিটটা দিয়ে দিবেন তখন ওটা সিটিং দেওয়া যায়, একটা সেটিং আছে ভিতরে। তারপর তো আপনারা ইনস্টলের সময় এটা অবশ্যই উঠাই দিবেন, তাহলে সার্চ ইঞ্জিন আর আপনাকে এটা ইন্ডেক্স করতে পারবে না। কি বলছে পাসওয়ার্ড উইক বলছে হোক নাকি? ও আচ্ছা, ইমেল অ্যাড্রেস দিই, ইমেল অ্যাড্রেস কই? ও আমি দেখাই পাচ্ছি না ফিল্ডগুলো। ইমেল অ্যাড্রেস এখানে, তাই না? ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। যে ইমেলটা দিয়ে নিয়ন্ত্রণ করবে সাইটটা, ওই ইমেল দিয়ে দিবেন, কারণ রিকভারি পাসওয়ার্ড দিলে ইমেলেই যাবে। ওই যে ইয়ে দিছি তো, উইক পাসওয়ার্ড দিচ্ছে ওই জন্য। ইনস্টল হয়ে গেছে। এই যে ইউজার নেম পাসওয়ার্ডটা দেখাবে না ওরা, লেটস করে দিলাম। এই যে এখন যে কোনো সিএমএস এর দুইটা ইন থাকে, একটা হচ্ছে ব্যাক ইন্ড, একটা হচ্ছে ফ্রন্ট ইন্ড। ফ্রন্ট ইন্ড হচ্ছে ইউজারের জন্য, ব্যাক ইন্ড হচ্ছে অ্যাডমিনের জন্য। এটা হচ্ছে ব্যাক ইন্ড আপনার সাইটটা। এখানে ওই পাসওয়ার্ড, ওখানে ওই নামটা দেন, কি ছিল? নিউ 123, পাসওয়ার্ড হচ্ছে নিউ 123, লগ ইন করেন। এটা হচ্ছে আপনার ব্যাক এন্ড। আর এখানে ক্লিক করলে একটা দেখাবে, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এই যে আপনার অটো সাইট জেনারেট হয়ে গেছে, এটা আপনার যে কোনো ইউজার দেখতে পারবে, ঠিক আছে? এই যে একই অ্যাড্রেস দেখেন, লোকাল হোস্ট তারিখটা, আর এটা হচ্ছে সাইটের নামটা। হ্যাঁ, এখানেও একই অ্যাড্রেস, লোকাল হোস্ট তারিখটা, সাইটের নামটা, শুধু WP অ্যাডমিন। অ্যাডমিন দিলে হচ্ছে অ্যাডমিন প্যানেল। এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন, আর এখানে চেঞ্জ হবে, ঠিক আছে? এখন দেখেন আমরা কিছু কন্ট্রোল করে দেখি। এইটা হচ্ছে ইউজারদের জন্য, এর জন্য, মানে যে অ্যাডমিন হবে সাইটটার, যে ক্লায়েন্ট আপনি, ওর জন্য এটা। ওই এখানে ক্লিক করে করে সুন্দর সুন্দর কাজ করতে পারবে। যেমন দেখেন সাইটের নাম কি আছে এখন, আবার নিউ ওয়ার্ডপ্রেস সাইট, তাই না? এখানে চেঞ্জ করতে হবে সে ইজিলি, কোনো কোড চেঞ্জ করতে হবে না তাকে। সেখান থেকে সেটিং আসলো, জেনারেলে গেল, এখান থেকে চেঞ্জ করে সাইটটা কাটে দিলাম, ঠিক আছে? সেভ দিলাম, এখানে আসে দেখেন চেঞ্জ হয়ে যাবে, রিফ্রেশ দিলেই চেঞ্জ হয়েছে। তাহলে সে যে কোনো কিছুই চেঞ্জ করতে পারে। এখানে একটা পোস্ট আছে দেখেন, ওয়ার্ডপ্রেস কিন্তু নর্মালি ইনস্টল দেওয়ার সাথে সাথে আসবে হচ্ছে আপনার কিছু ব্লগের মতো, ব্লগ যে আছে না, বিভিন্ন ব্লগ। এখানে দেখেন একটা পোস্ট আছে না, সে আরেকটা পোস্ট লিখতে যাচ্ছে, সে ডাইরেক্ট যাবে হচ্ছে, অ্যাডমিন যাবে হচ্ছে পোস্টে যায়, নিউ পোস্ট খালি ক্লিক করে করে কাজ করবে। সে কিছু লিখলো, যা সেটিং করার দরকার পাবলিশ করে দিল, না? এর অটোমেটিক আসছে, এই যে আগেরটা নিচে চলে গেছে, নতুনটা উপরে আসছে। এই হচ্ছে ইজিলি সে চেঞ্জ করতে পারছে যে কিছু। হ্যাঁ, তারপর সে কি চেঞ্জ করবে, ধরেন যে এই যে সাইড বারটা আছে, এখানে কিছু জিনিস আনবে, তাই না? এটা চেঞ্জ করতে পারবে, এগুলো সব কিছু সে চেঞ্জ করতে পারবে। তাহলে এখানে দেখেন কোনো কোড লিখতে হচ্ছে না। অ্যাডমিনকে, যে অ্যাডমিন থাকবে বা যে ক্লায়েন্ট আপনার, তাকে কোনো কোড লিখতে হবে না, সেই ইচ্ছা মতো অ্যাড করতে পারবে। আপনাকে শুধু ব্যাকএন্ডে কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সব ওয়ার্ডপ্রেস প্রথম চালু হয়েছিল হচ্ছে ব্লগের জন্য, শুধু নিউজের জন্যই, কিন্তু এখন ওয়ার্ডপ্রেস দিয়ে সব সাইডেই করা হয়। ওই জন্য ইনস্টল দিলে ওয়ার্ডপ্রেসটা আসে ব্লগের মতো। দেখেন ব্লগের মতো আসছে না, একটা পোস্ট, দুটা পোস্ট, আরো পোস্ট আসতে থাকবে। হ্যাঁ, তারপরে এই যে এখানে আর্কাইভ আছে, কবেকার পোস্ট ক্লিক করলে একদম ঠিক ইয়ের মতো কাজ আপনার, ওই যে বিভিন্ন ব্লগ সাইটগুলোর মতো কাজ বা নিউজের কাজ, ঠিক আছে? এই ক্যাটাগরি আসছে, মেটা ট্যাগ আসছে, রিসেন্ট পোস্ট, এই যে আগের পোস্টটা, আজকের পোস্টটা, পোস্ট উপরে উঠতেই থাকবে। এগুলোতে ক্লিক করে ডিটেলসে পড়তে পারবেন। যে ক্লিক করেন, ডিটেলস পেয়ে চলে গেল, এখানে দেখেন শুধু এই পোস্টটাই, কালারগুলো এখানে আসতেছে। তার এখানে কমেন্ট করতে পারবে সে, কমেন্ট করলে কমেন্টটাও, যে কোনো ইউজার কমেন্ট করতে পারবে। কমেন্ট করলে কী হবে, কমেন্টটাও এখানে দেখাবে। মানে এক কথা সব কাজে ওয়ার্ডপ্রেসে করে দেওয়া থাকে, সে যে কিছু ইচ্ছা করতে পারবে। এখন কথা হচ্ছে যে
এগুলা সবগুলা ঘাটলেই সবগুলা সেটিং করা যাবে, কিচ্ছু নাই। এখানে দেখেন একটা থিম চেঞ্জ করা যায়, থিম কিছু ডিফল্ট থিম দেওয়া থাকে। এই দেখেন আমরা এখন ইউজ করতে হচ্ছে এই থিমটা, অ্যাক্টিভ থিম কত 2015 সাদা না থিমটা, এই সাদা থিমটা কিন্তু আসছে। যেমন আমরা এখানে একটা পোস্ট লিখলাম, দেখেন এই পোস্টার, আসেন আমরা হোম পেজে আসি। এই পোস্টার মধ্যে কোনো ইমেজ নাই, তাই না, দেখাচ্ছে না। এখন পোস্টার মধ্যে যেমন ইমেজ কোনটা পোস্ট লিখলাম, এটা না, এই পোস্টটাতে লিখলাম। আচ্ছা আসে এখানে, আসে দেখেন খালি ক্লিক করে কাজ, কিছুই না। আপনি যদি মেল টেল সেটিং করতে পারেন তাহলে এটাও কাজ করতে পারবেন না। এই দেখেন অ্যাড এ ফিউচার ইমেজ, তাই না, একটা ইমেজ যদি আমরা এখান থেকে দিয়ে দিই, আপলোড হচ্ছে, সেট হয়ে গেল। হ্যাঁ দেন আপলোড করে দিলাম, এখানে আসার রিফ্রেশ দেন, আসছে, চলে আসছে না ইমেজটা, আসছে। এরকম কি যে কিছু ইচ্ছা সেটা ক্লিক করে করেই করা যায়। এখন দেখেন এখানে থিম আছে। থিম বলতে কি বুঝে মনে দেখি, আমরা মোবাইলের থিম চেঞ্জ করি না, একটা থিম দেওয়া থাকলে বাটনগুলো এরকম থাকে, লিঙ্কগুলো এরকম থাকে, আইকনগুলো এরকম, আরেকটা থিম দিলে সব কিছুই চেঞ্জ হয়ে যায়। এখানে দেখেন বর্তমান স্টাইলটা হচ্ছে সাইডের এই স্টাইলটা, সাদা একটা থিম, এখানে একটা লেফট বার আসছে, আর এই স্টাইল আসতেছে না। এখন দেখেন আমি থিম চেঞ্জ করব, এই থিমটা দিব যে কালো, অ্যাক্টিভ থিম। সেটা কালো হয়ে গেছে, এবং শুধু কালো হয়নি, ডিজাইনও চেঞ্জ হয়েছে, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল চেঞ্জ হয়েছে না, ফন্ট স্টাইল চেঞ্জ হয়েছে, বারের নামের স্টাইলও চেঞ্জ হয়েছে, সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। এর আরও থিম আসছে দেখেন, এটা হচ্ছে আরও আগের থিম, অ্যাক্টিভ করেন, দেন এখানে তিনটে ফ্রি দেওয়া আছে। এখন দেখেন যে এটা হচ্ছে আরও আগের স্টাইল, আগের থিম একটা, এই থিমটা একবারে দেখেন লেফট বারটা চলে গেছে, তাই না, লেফট বার চলে গেছে, শুধু চেঞ্জ হয়ে গেছে। এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের নিজস্ব থিম। হ্যাঁ অ্যাড এ নিউ থিম, এটা ক্রিয়েট করার জন্য, এটা হচ্ছে ডাউনলোড করে অ্যাড করার জন্য। হ্যাঁ এখন দেখেন ওয়ার্ডপ্রেসের কিনা থিমও পাওয়া যায়, ফ্রি থিমও পাওয়া যায়। যদি ক্লায়েন্ট কিনে দেয় তাহলে তো কোনো কাজই নেই, আপনি খালি ইনস্টল দিবেন, আর নাহলে ফ্রি থিম নিয়েও কাজ করতে পারবেন। অনেক ফ্রি থিম আছে ওয়ার্ডপ্রেসের অ্যাভেলেবেল। আচ্ছা লোড হচ্ছে, হোক, আচ্ছা পেজটা লোড হোক। তাহলে এখানে দেখেন মেইন কিছু জিনিস আছে। ড্যাশবোর্ড হচ্ছে মেইন, ঢুকার পরে যেটা পাবেন, এখানে শুধু ইনফরমেশন পাবেন, আর কিছুই না, এখানে শুধু ইনফরমেশনগুলো আছে। আর যদি ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে কোনো এই যে পেজগুলো আছে, ব্যাকএন্ডের পেজ না, এগুলা যদি কোনো কিছু দেখাইতে চান বা কিছু দেখাইতে না চান, যেমন আপনার কাছে মনে হচ্ছে যে আমার ওয়েবসাইট আমি কাজ করতেছি, ওয়ার্ডপ্রেসের নিউজ দিয়ে আমি কী করবো, মনে হইতেই পারে, তাই না। যখনই যেই পেজে সমস্যা মনে হবে, কিছু বাদ দিবেন বা অ্যাড করবেন, ওই পেজেই উপরে দেখবেন একটা কি আছে, স্ক্রিন অপশন, এখানে ক্লিক করে এখানে দেখেন চলে গেছে, নিচে চলে গেছে। এটা এই যে আনতে চাইলে আনেন, চলে চলে যান। তারপরে এখন আপনার কাছে মনে হচ্ছে যে এইটা ওই যে পোস্ট করলাম না, ওইটা এটা সেম কাজ, আপনার সেইটা এই পাশে মনে হচ্ছে না, যেই পাশে বেশি আছে টান এই পাশে নিয়ে এসে দেন, চলে আসছে, এই পাশে থাকবে। এটাকে যদি নিচে আনতে চান, আসছে, ইচ্ছা মতো করতে পারবেন। আপনার এখানে পোস্টের, যেখানে পোস্ট করলাম আমরা নিউজ আর কি, এখানে যদি আপনার মনে হয় যে কিছু দেখাবেন, স্ক্রিন অপশন যান, যা এখানে দেখেন যে কী কী দেখাচ্ছে, ডেট দেখাচ্ছে, এই যে ডেট দেখাচ্ছে, তাই না, কমেন্ট কয়টা কমেন্ট দেখাচ্ছে, ট্যাগ দেখাচ্ছে। আপনি যদি চান যে এই ডেটটা আমার দেখা দরকার নাই, এখানে আপনি উঠাই দেন,
চলে গেছে, আবার দেন আসছে, ঠিক আছে না? এগুলো জাস্ট আপনার দেখার জন্য, এটা কিন্তু ইউজাররা দেখা পাবে না। মানে আপনার কাজ করতে যেটা সুবিধা মনে হয় আপনি সেটাই করেন। এটা হচ্ছে ব্যাক এন্ডের। আচ্ছা, এগুলো হচ্ছে বিভিন্ন অপশন আছে। তারপর ঢুকার পরে ধরেন এখানে ঢুকলাম, ঢোকার পরে আপনি এখানে অনেক কিছু অপশন দেখাবেন। যেমন এখানে কি আছে, পাবলিশ, এটা হচ্ছে এডিটর, তাই না? এটা হচ্ছে ফরম্যাট, তারপরে আরো কি আছে এখানে, ক্যাটাগরি আছে, তারপরে ট্যাগ আছে, তারপরে কি আছে, ফিচার ইমেজ আছে, তাই না? আর আপনার কোনো কিছু চেঞ্জ করার দরকার হয় আপনি এখানে যে ফরম্যাটটা উঠাই দেবেন, ফরম্যাটটা ক্লিক করেন, ফরম্যাট উঠে গেছে, ফরম্যাট চলে গেছে। আপনার ক্যাটাগরি দরকার নেই, ক্যাটাগরি উঠাই দেন, যে ক্যাটাগরিও চলে গেছে। এখন মনে হচ্ছে ট্যাগটা বাদ দিবেন, তাহলে ট্যাগটাও উঠাই দেন। মানে এক কথা আপনি যেগুলো কাজে লাগে আপনি ওগুলো রাখেন, যেগুলো কাজে লাগে না আপনার কাছে বেশি মনে হচ্ছে উঠাই দেন, আবার যখন ইচ্ছা নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এটা জাস্ট সেটিং, এটা জাস্ট কি সেটিং। আচ্ছা, এই ব্যাক এন্ডের অনেক বর্ণনা দিতে হয়, তাহলে পরে দিচ্ছি। আমি আপনাকে থিম দেখাচ্ছি আগে, যেন আপনি কিন্তু কাজ করতে পারেন। এখন আপনি একটা থিম পছন্দ করেন, যে কোনো ধরেন যে একটা, এই থিমটা আমরা পছন্দ করলাম, হ্যাঁ এই থিমটা আমরা পছন্দ করলাম, আমরা এই থিমটাকে ডাউনলোড করে নিই। ডাউনলোড, ডাউনলোড, খালি স্ক্রলে দেখেন খোলার না, ঘুম ধরছে। আচ্ছা, এই ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হোক। একটা থিম হইলে আপাতত চলবে, অনেক থিম আছে, কয়েক হাজার থিম পাবেন ফ্রি, আপনার যেটা ইচ্ছা আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার ফ্রি থিম নিয়ে আপনি যদি HTML CSS পারেন, ফ্রি থিমও কাস্টমাইজ করতে পারবেন, ফ্রি থিমগুলো নিয়েও কাস্টমাইজ করতে পারবেন। হ্যাঁ, ওগুলো হচ্ছে ফাংশনগুলা। যদি ফাংশন চেঞ্জ করতে না চান, শুধু কালার চেঞ্জ করতে চান, তাহলে HTML CSS লিখবেন। ফাংশন চেঞ্জ করতে চাইলে তখন ফাংশন লিখতে হবে। হ্যাঁ, কোডিং তো লিখতে হবে। এগুলো তো এখন অ্যাডমিনের কাজ দেখাচ্ছি, যে কোনো অ্যাডমিন কাজ করতে হবে, ডেভেলপার কাজ তো না। এগুলা ডেভেলপার কাজ তো পরে দেখাবো। এগুলো হচ্ছে অ্যাডমিনের কাজ। এই দেখেন থিম ডাউনলোড করলো না, এখন এখানে আসেন, এখানে আসে থিমে যান, থিমে যায়, অ্যাড থিম আছে না, আগে অবশ্য দেখে নেবেন, আগে দেখে নেবেন যে ফাইল ডাউনলোড করলেন ওখানে আদৌ আসলে কি কি জিনিস আছে, যে শুধু থিমটাই আছে না অন্য কিছু আছে। PhD DG থাকে অনেক সময়, শুধু থিমটাই আছে, তাই না? শুধু থিমটাই আছে। কীভাবে বুঝবেন থিমটা আছে? দেখেন এক্সট্রা কোনো ফাইল নেই, একটা নাম আছে একটা ফাইলের, এবং এর ভিতর দেখেন আপনার যদি ওয়ার্ডপ্রেস থিম হয় অবশ্যই একটা index.php থাকবেই, দেন থাকবে হচ্ছে একটা হচ্ছে screenshot.png, নামটা একদম সেম, এটাই screenshot.png। একটা থাকবে হচ্ছে style.css, এবং একটা থাকবে হচ্ছে function.php। কই function.php, এই কটা যদি থাকে আর তাহলে বুঝবেন যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের থিম, কোনো সমস্যা নাই। আর এক্সট্রা যদি কোনো PhD অনেক সময় ঢুকে যায় তো ডিলিট করে দিবেন, PhD তো আর দরকার নাই। অনেক সময় দেখা যায় যারা কনভার্ট করে ফ্রি তো অত খেয়াল করে না, PhD সব ঢুকাই দিয়ে দিচ্ছে, বড় হয়ে গেছে, তো PhD ডিলিট করে দিবেন, তো আমার দরকার নেই। আর ঢুকে যদি দেখতেন যে এখানে আপনারা এখানে একটা ফোল্ডার আছে থিম, আবার এর বাইরে একটা ফোল্ডার আছে এখানে PhD, তখন আর ডাইরেক্ট ইনস্টল না দিয়ে তখন এটাকে আবার আনজিপ করে আবার জিপ করতে হবে ওই ইয়েটাকে বাদ দিয়ে। হ্যাঁ, এক্সট্রা ফাইল। এখন যেহেতু আমাদের কিছু নাই, আমরা ডাইরেক্ট এটাকে দেখে নিলাম, এখান থেকে আসে। এই যে দেখেন এখানে আমরা কথা গেছিলাম থিম না, অ্যাড থিমে যায়, দেখেন এখানে ওরা কিছু থিমের আপনি ইয়ে দিয়ে দিচ্ছে, এই যে ফ্রি থিম, এগুলাও ইনস্টল করতে পারেন, ঠিক আছে? এখানে অনেকগুলো ফ্রি থিম আছে, এখানে ক্লিক করলে কি হবে, ইনস্টল হবে। অথবা আমাদেরটা যে ডাউনলোড করলাম ওইটা আপলোড করবো। হ্যাঁ, ব্রাউজ ডেস্কটপ, ইনস্টল না, যদি থিমের কোনো সমস্যা না থাকে ইনস্টল হয়ে যাবে। এই ইনস্টল হয়ে গেছে, তাই না? এখন আমরা থিম পেজে আসি, এখানে দেখেন নতুন থিম আসলো, এটা অ্যাক্টিভ।
আর এখানে আসে রিফ্রেশ দেন, থিম চেঞ্জ হয়ে গেছে, পুরো থিমের কালার টালার সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন ওখানে একটা দেখাচ্ছিল, একটা ইমেজ দেখাচ্ছিল হেডারে, তাই না? এখানে দেখাচ্ছে না। এগুলো হচ্ছে সেটিং। এগুলো দেখে যে এখানে দেখেন হেডার আছে, এগুলো সেটিংটা জানতে হবে সব। হেডার ইমেজটা দিলে ওখানে চলে আসবে মনে হয় ইমেজটা। এই যে হেডারে কোনো ইমেজ নাই, এখানে আপনার পছন্দ মতো ইমেজ অ্যাড করেন আপনার সাইডের। ওরা জাস্ট আপনাকে HTML CSS PHP দিয়ে দিবে, কন্টেন্ট আপনাকে অ্যাড করতে হবে, তাই না? আপনার কন্টেন্ট আপনি অ্যাড করেন। যেমন আমি একটা এখান থেকে হেডার অ্যাড করতে আছি, এটা এটা ক্রপ করার দরকার আছে কি? আচ্ছা, ওরা সাইজ দিয়ে দিছে, তাই না? হ্যাঁ, প্রতিটা থিম চেঞ্জ হলে স্টাইল এবং ইমেজ চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, যখনই থিম আসবে তখনই আপনার নতুন নতুন সেটিং আসবে। যেমন আগে থিমটাতে হেডার অপশনটা ছিলই না, হেডার ইমেজ, এখানে আবার হেডার ইমেজ অপশন আছে। 7 পাবলিশ দিলাম, এখানে আসলে দেখেন আউটপুটে কিছু চেঞ্জ হয় কিনা। আসছে, এটা হচ্ছে লোগোটা, সাইডে লোগোটা হয়ে গেছে। কারণ এটাকে অনেকভাবে ইউজ করে। এই যে এখানে দিছে কি হেডার ইমেজ, তাই না? কেউ এটাকে পুরো হেডারের পিছনে ইউজ করে, কেউ আবার লোগো হিসাবে ইউজ করছে। তো মূল কথা হচ্ছে এইভাবে আমরা কি করতে পারি, থিম চেঞ্জ করতে পারি, কন্টেন্টও চেঞ্জ করতে পারি। তাহলে ফ্রি থিম ডাউনলোড দিতে পারবেন, ইনস্টল দিতে পারবেন তো নাকি? ডাউনলোড ইনস্টল। আচ্ছা, এখন দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ব্যাক এন্ডের সম্বন্ধে পরিচিতি, একটা হচ্ছে থিম ডেভেলপমেন্ট। হ্যাঁ, তো ব্যাক এন্ডের সম্বন্ধে পরিচিতিটা আমি সময় কম দিচ্ছি, আমি একটু দেখাই দিই, কারণ এটা আপনারা একটু করলেই, নিজেরা ঘাটাঘাটি করলেই পারবেন। হ্যাঁ, আমি থিম ডেভেলপমেন্টটা দেখাচ্ছি, তবে এটা একটু বলে দিই, এক ধারা বলে দিই, তেমন কিছুই নাই। ফার্স্ট হচ্ছে ড্যাশবোর্ড। এখানে শুধু কিছু আপনার সাইডেরই কয়টা কমেন্ট পড়লো, কয়টা কি চলতেছে, হ্যান ত্যান এগুলাই দেখাচ্ছে। আপনার সাইডে টোটাল পোস্ট আছে কয়টা, টোটাল কমেন্ট আছে কয়টা, টোটাল পেজ আছে কয়টা, এগুলো দেখাচ্ছে, তাই না? ইনফরমেশন। আচ্ছা, তারপরে আসে কি পোস্ট, তারপরে আসে হচ্ছে পোস্ট। ওয়ার্ডপ্রেসে দুটা জিনিস মেইন পাবেন, একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে পেজ। এখন পোস্ট আর পেজের মধ্যে পার্থক্য বলি। পেজ হচ্ছে যেগুলা আপনার সবসময় ওয়েবসাইটে থাকে যাবে, যেমন হোম একটা পেজ, তাই না? অ্যাবাউট আস একটা পেজ, তারপরে কন্টাক্ট আস একটা পেজ, এগুলো হচ্ছে কি পেজ, থাকে যাবে। আর যেগুলো নিয়মিত আপডেট হবে ওগুলো হচ্ছে পোস্ট। আজকে একটা পোস্ট দিলাম, কালকে একটা পোস্ট দিলাম, পরশু একটা পোস্ট দিলাম। একটা ওয়েবসাইটে ম্যাক্সিমাম ধরেন যে 4টা-5টা থেকে শুরু করে 30-35টার মতো পেজ হয়, এর বেশি তো হয় না সাধারণত। খুব বড় সাইট হলে 30-35টা পেজ হয়, তাই না? আর পোস্টটা হচ্ছে রেগুলার, ইউজাররাও পোস্ট দিবে, আপনিও পোস্ট দিবেন। আপনার ওয়েবসাইটে যদি নতুন ইউজারের অপশন দেন, আপনি ইউজাররাও কিন্তু পোস্ট দিতে পারবে, কিন্তু ওরা পেজ তৈরি করতে পারবেন। অ্যাডমিন ছাড়া কেউ পেজ তৈরি করতে পারে না। তাহলে পেজটা হচ্ছে আপনার মেইন ওয়েবসাইটের পেজগুলা, আর পোস্টটা হচ্ছে নিউজ ফিল্ড, যেটা অটোমেটিক আপডেট হইতে থাকে। যেমন ব্লগ সাইট যারা করেন, ব্লগিং করেন বা পড়েন, নতুন নতুন ফিড আসে না প্রতিদিন ব্লগ সাইটগুলোতে, এটা আসলো ওইটা আসলো, হ্যান ত্যান ইনফরমেশন আসতে আসে, এগুলো হচ্ছে পোস্ট। একটা ওয়েবসাইটে কয়েক হাজারও পোস্ট হতে পারে, বিষয় না। তাহলে এই হচ্ছে পোস্ট আর এই হচ্ছে পেজ। তো দুইটা লেখার নিয়ম সবকিছু একই, স্টাইলও একই। এখন পোস্ট দেখাবেন না পেজ দেখাবেন, এটা নির্ভর করবে হচ্ছে আপনার থিমের উপর। ওটা হচ্ছে থিম ডেভেলপমেন্ট পার্টে, ওটা হচ্ছে থিম ডেভেলপমেন্ট পার্টে। এখানে হচ্ছে জাস্ট আপনি পরিচিতি, যদি পোস্ট চান তাহলে হচ্ছে পোস্ট। এখানে দেখেন কি আছে, নিউ পোস্ট। আচ্ছা, এখানে আসলে দেখেন, এগুলো হচ্ছে পোস্ট আপনার। এই যে এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট। এখানে কোনো পেজ নাই, এখানে কোনো পেজ দেওয়া নাই, সব কি পোস্ট। আচ্ছা, তাহলে এখান থেকে অল পোস্টে সব পোস্ট দেখতে পারবেন, ঠিক আছে? এখান থেকে চাইলে কি করতে পারবেন, এডিট। এখান থেকে চাইলে ডিলিট, এটা হচ্ছে ডিলিট, ঠিক আছে? তারপর নতুন চাইলে এখানে নতুন অ্যাড করতে পারেন। আর ক্যাটাগরি কি, আমরা তো বুঝি যে আপনার ওয়েবসাইটে যদি চান যে আপনার কয়েক ধরনের নিউজ হবে, একটা ধরেন যে হচ্ছে আপনার হ্যাঁ এরকম যে আপনার খেলাধুলা একটা নিয়ে ক্যাটাগরি হবে, আপনার আইটি একটা ক্যাটাগরি হবে, এরকম ক্যাটাগরি করেন, তাহলে প্রথমে ক্যাটাগরি তৈরি করে নিতে হয়। এখানে দেখেন ক্যাটাগরি তৈরি করে নিতে হবে প্রথমে, সেম একই জিনিস, জাস্ট নাম দিবেন। ধরুন একটা হচ্ছে, আমি দিলাম হচ্ছে আইটি, হ্যাঁ ছোটো ছোটো দিয়ে, একটা দিলাম হচ্ছে
ছোট লিখতে তত কষ্ট। একটা হচ্ছে আইটি দিলাম, আইটি অ্যাড হয়ে গেছে। দেন একটা দিলাম হচ্ছে নিউজ, অ্যাড হয়ে গেছে। এখন আবার পোস্টে ঘুরে আসেন, অল পোস্টে আসে। হ্যাঁ, এখন আসে দেখেন সবগুলা ডিফল্ট ক্যাটাগরি কি নিছে, আনক্যাটাগরিজ, মানে ক্যাটাগরি আমরা অ্যাড করিনি, তাই না? এখন আমরা ঢুকে ঢুকে ক্যাটাগরি বলে দিতে পারবো যে এই টুডে আপডেটটা হচ্ছে নিউজের। এই দেখেন এখানে ক্যাটাগরি আসবে কই, ও আমরা হাইড করে রাখছি অপশনগুলো, এই যে ক্যাটাগরি হাইড করে রাখছি না, এটা একটু কিনে দেন, দিয়ে এটাকে আবার দেন, আসছে। আপনি আনক্যাটাগরিজ উঠাই দিয়ে দিলাম হচ্ছে এটা হচ্ছে নিউজ। আপনি আবার একটা সাইডে সবগুলা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন যতগুলো ইচ্ছা। একটা পোস্ট আপনার নিউজও হইতে পারে, আবার আইটি রিলেটেডও হইতে পারে, তাহলে দুই জায়গায় পোস্ট ঠিক চিহ্ন দিবেন। তা আমি নর্মালি এটা হচ্ছে নিউজ দিলাম, হ্যাঁ, আপডেট করলাম। ইউজাররা দেখতে পারবে এটা কোন ক্যাটাগরিতে। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই পোস্টটা আমি এখানে রিফ্রেশ দিলাম, হ্যাঁ, এখানে দেখেন এই যে নিউজ ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেল না, এটা নিউজ। আর এটা ক্যাটাগরি কি, আনক্যাটাগরিজ, তাই না? এখন এক ক্যাটাগরির সুবিধা হচ্ছে কি, এই ক্যাটাগরিতে ক্লিক করলে নিউজের যত পোস্ট আছে সবগুলাই দেখাবে। এখন দেখেন আমি পরেরটাতে একটা জিনিস সেট করি, সেটা হচ্ছে দুইটাই সেট করি পরেরটাতে। এই যে এটা দাঁড়ান, এটাতে দেখেন এটা আমি দুইটা জিনিস সেট করি, এটাতে আইটিও দিলাম আবার নিউজে দিলাম, ঠিক আছে? তাহলে পার্থক্যটা বুঝতে পারবো না। এখনই আমি সেভ করলাম, এখন এখানে আসেন, এটাতে শুধু কি আছে, নিউজ। এটাতে কি আছে, আইটি নিউজ। এখন যদি আমি নিউজে ক্লিক করি তাহলে আমাকে নিউজে কি কি আছে, মানে কি, আচ্ছা এটা থিমের সমস্যা, ফ্রি থিম তো আমি থিমটা চেঞ্জ করে দিই। এটা থিমের সমস্যা, ফ্রি থিম অনেক সমস্যা থাকতেই পারে, এটা কোনো বিষয় না। আমি ওদের একটা থিম দিলাম, ওয়ার্ডপ্রেসের নিজস্ব থিম দিলাম, দিয়ে আমি আসলাম। আচ্ছা, এই যে এটা হচ্ছে না, এটা তো হচ্ছে ইয়ে ইউজার আইডি। এখানে কি ক্যাটাগরি দেখা না, না ওইটা তো আলাদা জিনিস। প্রতিটা পোস্টের সাথে ক্যাটাগরি দেখাবে না, প্রতিটা পোস্টের সাথে ক্যাটাগরি দেখাবে, জানান না। এখানে ক্যাটাগরি শো করাচ্ছে না। আমি এই থিমটা চেঞ্জ করে দেই, আরেকটা থিম দেই 2015। হ্যাঁ, থিমের কোডিং হয়েছে, ওটা পরে দেখাচ্ছি। আমি থিমে কীভাবে কোডিং করে দেখাচ্ছি। এটা তো ক্যাটাগরি শোই করে না, ক্যাটাগরি শো এটা কোডে অফ করে রাখছে, কোডে। তো যাই হোক, আমরা এখান থেকেও দেখতে পারি। যেমন এখানে দেখেন আইটিতে যদি ক্লিক করি তাহলে কি আসবে, শুধু একটা আসবে। কোনটা আসবে বলেন তো? ও মা, ক্যাটাগরিগুলো দেখাচ্ছে না কেন? না না, থিমের সাথে কোনো সম্পর্ক নেই, কন্টেন্ট। হ্যাঁ, থিম আমি চেঞ্জ করবো ইচ্ছা মতো। তাহলে তো আগে থিমটাই ভালো ছিল। থিম চেঞ্জ করলে কিছু জিনিস চেঞ্জ হয়, সেটা হচ্ছে অনেক পরে, এখন না। এগুলো কিছু চেঞ্জ হবে না, কিছু অপশন আছে তৈরি করা যায়, এগুলো থিম চেঞ্জ করার সময় চেঞ্জ হয়ে যায়, ওগুলো আলাদা জিনিস। কিন্তু এগুলো চেঞ্জ হবে না, এই পেজ, পোস্ট, মেনু এগুলো চেঞ্জ হবে না কখনো। এগুলো থিম চেঞ্জ করলে খালি কালার, স্টাইল, পজিশন এগুলো চেঞ্জ হবে। সে বলতেছে নিউজটা দেখাইতে পারতেছে না, কিন্তু এখানে ঠিকই দেখাচ্ছে। দেখেন নিউজ আসছে দুইটা, আইটি আসছে একটা। পেজ নট ফাউন্ড দেখাচ্ছে, দেখা করা। আচ্ছা, তাহলে আমার ক্যাটাগরি কি হচ্ছে, আমি যেগুলা ক্যাটাগরি দরকার আমি সেগুলা ঠিক চিহ্ন দিয়ে দিব। হ্যাঁ, তাহলে সুবিধা আরও আছে, যেমন সার্চ দিলেও পাবে। সে যদি নিউজ দেখে সার্চ দেয় তাহলে ওই দুটা পোস্ট আসবে, আর যদি আইডি দেখে সার্চ দেয় শুধু একটা পোস্টেই আসবে। যেমন এখানে এখন দেখা কিনা জানি না, এটা তো দেখাচ্ছে না, পেজ নট ফাউন্ড দেখাচ্ছে, নাথিং ফাউন্ড নিউজে। এই যে আইডি দিয়ে আবার দেখাচ্ছে, এটা
পাইছি আইটির, আইটি নিউজ এটা দুটাই পাইছি, তাই না? আর হ্যাঁ, দুটো ঠিক কি জানিস, আর নিউজ দিলে শুধু একটা আসার কথা, নিউজ। নিউজটা দেখাচ্ছে না। আচ্ছা, আমরা এটাকে নিউজ দিলাম শুরু, তাই না? এটা আমরা পাবলিশ করছি, ক্যাটাগরি দিচ্ছি নিউজ। আচ্ছা, এখানে হচ্ছে নিউজ, তাই না? সবাই তো ঠিক আছে, এখানে নিউজ। আচ্ছা, এখান থেকে ভিউ দেখি, ওরা পেজটাকে শো করতে পারতেছে না। যাই হোক, এটা থিমের সমস্যা, এটা কিছুই না, আমরা দেখবো নেক্সটে। আচ্ছা, আরেকটা জিনিস আছে ট্যাগ। বিভিন্ন ওয়েবসাইটের নিচে ঢুকে দেখবেন যে নিচে অনেকগুলা কিওয়ার্ড একসাথে লাগালাগি আছে। এই HTML, PHP, ওয়ার্ডপ্রেস দ্বীপের মতো থাকে একটা, অনেকগুলো লাগে থাকে একসাথে। আবার অনেক ওয়েবসাইটে দেখবেন যে ঘুরতেছে একটা জিনিস, চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এইগুলাকে ট্যাগ বলে। ট্যাগ আর ক্যাটাগরি একই জিনিস। ট্যাগ আর ক্যাটাগরি, এই যেখানে ট্যাগ আছে, কি ট্যাগ দেখাচ্ছে না, তাই না? এখন দেখেন ট্যাগ করা যায়, যে কোনো পোস্টে ঢুকেন, যে কোনো একটা পোস্টে ঢুকে আপনি ট্যাগ করতে পারবেন। ট্যাগ বলতে কি বুঝেন? আমরা ফেসবুকে ট্যাগ করি না, ওই ট্যাগ আর এই ট্যাগ সেম। ট্যাগ বলতে আপনি কিছু কিওয়ার্ড অ্যাড করে দিলেন, তাহলেই পরে সার্চ দিলে ওই কিওয়ার্ডগুলো থাকলেই চলে আসবে। যেমন ট্যাগ এখানে দেখেন, ট্যাগটা হাইড করা আছে মনে হয়, এখান থেকে এই যে ট্যাগ শো করে দিলাম, এই ট্যাগ আসছে না, একটা করে অ্যাড করেন। আমি এটাকে অ্যাড করলাম হচ্ছে নিউজ অ্যাড করলাম, দেন অ্যাড করলাম হচ্ছে আইটি অ্যাড করলাম, দেন অ্যাড করলাম হচ্ছে নিউজের সাথে আইটির সাথে আসে ধরুন যে আপনার রিসেন্ট আসলো। হ্যাঁ, রিসেন্ট পোস্ট যেগুলা। তারপর আবার বলে দিলাম যে এটা একটা হচ্ছে কি পোস্ট, এই ধরনের কিছু বলে দিলাম, আপডেট দিলাম। দেখেন সবগুলাই কি আসছে, সব চলে আসছে না ট্যাগগুলা সিরিয়ালি, সব ট্যাগ চলে আসছে। এখন দেখেন এই আইটি ট্যাগটা শুধু এখানে আসছে হচ্ছে একবার, সবগুলো একবার করে আছে, তাই না? আবার এখানে আসে খেয়াল করেন, পরের পোস্টটাতে আমি দেই, এই পোস্টটাতে শুধু একটা ট্যাগ করি, সেটা হচ্ছে নিউজ। হ্যাঁ, অ্যাড করলাম। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন, ট্যাগগুলা কীভাবে দেখায়। নিউজটা বড় হয়ে গেছে, নিউজটা বড় হয়ে গেছে, দেখেন তো। তার মানে বোঝাচ্ছে কি যে নিউজে সবচেয়ে বেশি পোস্ট আছে, নিউজ কিওয়ার্ডটা সবচেয়ে বেশি ইউজ হয়েছে আপনার ওয়েবসাইট। নিউজটা কবে ইউজ হয়েছে? 2বার, আর বাকিগুলো সবগুলো হয়েছে একবার করে। এখন যদি আপনার ওয়েবসাইটে অনেক বড় ওয়েবসাইট হয়, ধরেন একটা কিওয়ার্ড ইউজ হচ্ছে 100 বার, একটা হচ্ছে 90 বার, একটা হচ্ছে 80 বার, তাহলে যেটা 100 বার হচ্ছে সবচেয়ে বড়, তারপরটা একটু ছোটো, তারপরটা একটু ছোটো, তারপরটা একটা ছোটো, এইভাবে একটা ঢিপ আকার দেখাবে। এটা কোনো ফরম্যাট নাই, এই যে ঢিপ হয়ে দেখাচ্ছে এখানে, ঠিক আছে? হ্যাঁ, ক্লিক করেন এখানে, এটা নট ফাউন্ড দেখাচ্ছে, পেজের সমস্যা, কিছু না। অথবা আমরা একটা কাজ করতে পারি, দাঁড়ান তো, এটা সেটিংয়ের সমস্যা থাকতে পারে। হ্যাঁ, দাঁড়ান, এখন দেখি তো কাজ করে কিনা এরা। পারমালিংকটা সমস্যা করতেছে মনে হয়। আচ্ছা, এখন আমরা নিউজ আইডিতে আসে দেখি, এই দেখেন এখন কাজ করতেছে। এখন সার্চ দিলেও কাজ করার কথা, নিউজ। আচ্ছা, নিউজে কিছু পাইনি, কেন পাইল না? আচ্ছা, ট্যাগগুলা দেখি, ট্যাগগুলা পাচ্ছি কিনা। আইডিতে ক্লিক করলে আইটি, এই যে এখন দেখেন আইডি দেখাচ্ছে, দেখছেন? তখন যে ক্যাটাগরি দেখতেছিলাম না, ক্যাটাগরিটা পাইলাম না। এখন যদি আমরা শুধু আইডিতে ক্লিক করি, তাহলে আইডির যে পোস্টগুলো আছে শুধু ওগুলো দেখাবে। আবার যদি নিউজে ক্লিক করি, তাহলে নিউজে কটা দেখাবে?
দুইটা, কারণ এইটা হচ্ছে আইটির মধ্যেও আছে, এটা আইটির মধ্যেও আছে, আবার নিউজে আছে। আর এটা শুধু আছে কার মধ্যে? শুধু নিউজের মধ্যে। ওই জন্য নিউজ দিলে শুধু এটা দেখাবে, দুইটা দেখাবে, আর আইটি দিলে শুধু এটা দেখাবে। মানে কিছুই না, ক্যাটাগরি দিলে যে ক্যাটাগরিতে ঢুকবো ওই ক্যাটাগরি আন্ডারে যেগুলো আছে সবগুলাই দেখাবে, এই তো। আচ্ছা, এগুলো হচ্ছে জাস্ট এমনি আপনার কিছু ধারণা। দাঁড়ান, পোস্ট দিবেন, পোস্ট দিয়ে ক্যাটাগরি সেট করবেন, ট্যাগ সেট করবেন, এটা আপনার ইচ্ছা মতো, কিছুই না। অ্যাড ডিলিট সব কিছু এখানেই আছে। কে কটা কমেন্ট করছে আপনি এখান থেকেও দেখতে পারেন, আবার এখানেও কমেন্টের জন্য আলাদা কী দেওয়া আছে, মেনু দেওয়া আছে, দেখতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে মিডিয়ার মধ্যে আপনি সব কিছু কী করতে পারেন? ছবিগুলা আপ করতে পারেন, যেগুলো আপনি ওই যে বিভিন্ন পোস্টে আপ করছেন না, সবগুলো এখানে কি হচ্ছে দেখাচ্ছে। এখান থেকে আপনি এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন, যে কিছু ইচ্ছা করতে পারেন। না না, এটা আপনার, হ্যাঁ আপনি কাজ করবেন যেই আপনি ফাইল এখানে আপ করতে পারেন, কোনো পোস্টে ইউজ করতে পারেন, আবার এখান থেকে কোনো ফাইল এডিটও করতে পারেন যদি আপনার মন চায়। তারপর এখান থেকে ইউআরএলটাও নিতে পারেন, এই ইউআরএলটা যেখানে দিবেন ওখানে এই ইমেজটা দেখাবে। ইউআরএলটা আমি কপি করে নিলাম, নিয়ে দেখেন দেখাচ্ছে। আপনি যদি কোথাও লিঙ্কে এই ইমেজটা দিতে চান তাহলে এই ইউআরএলটা কপি করে নেবেন, হ্যাঁ এই আর কি। আচ্ছা, তাহলে এ হচ্ছে মিডিয়া। তো নর্মালি মিডিয়ার কাজ কম, আপনি যখন পোস্টে ইমেজ অ্যাড করবেন তখনই কী হয়, মিডিয়ায় চলে আসে। আচ্ছা, তারপর হচ্ছে পেজ আর পোস্টের কাজ একই রকম, শুধু বললাম কি যে পেজ হচ্ছে যেগুলো স্থায়ী থাকবে, আর পোস্ট হচ্ছে যেগুলো রেগুলার আপডেট হবে। হ্যাঁ, এই তো একই, পোস্ট আর পেজ একই রকম সব। পেজের কোনো ক্যাটাগরি নাই, কারণ পেজ হচ্ছে আপনি থাকবে হচ্ছে কয়েকটা, কোনো ক্যাটাগরি নেই। আর পোস্ট হচ্ছে ক্যাটাগরি হিসাবে আসে। যেন এখানে দেখেন কোনো ক্যাটাগরি আছে, অল পেজ আর হচ্ছে নিউ। আর এখানে আসে দেখেন অল পোস্ট, নিউ, ক্যাটাগরি, ট্যাগ সব কিছুই। ক্যাটাগরির কাজ হচ্ছে একটা পেজ একটা রিলেটেড, বিষয় রিলেটেড। এখন যদি আপনার নর্মাল যে আপনার ফিডটা নিউজ ফিড, ওখানে সবগুলাই দেখাবে এবং সাথে দেখা দিবে কোনটা কোন ক্যাটাগরির। এখন যদি আপনার নির্দিষ্ট ক্যাটাগরিতে দেখতে চান তাহলে ওই ক্যাটাগরিতে ক্লিক করলে শুধু ওই ক্যাটাগরিগুলাই দেখাবে। যেমন এই যে আমরা দেখলাম, দেখেন আমাদের অরিজিনাল পেজ হচ্ছে এইটা, এখানে সব ক্যাটাগরি দেখাচ্ছে। কি দেখাচ্ছে? নিউজও দেখাচ্ছে, আবার আইটি নিউজ সবাই দেখাচ্ছে, আর থাকলে সবগুলাই দেখাবে। আপনি যদি চান যে শুধু আইটি দেখবো তাহলে কোথায় ক্লিক করবেন? এখানে, অথবা এখানে, যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। এখানে ক্লিক করলেও হবে, অথবা এখানে ক্লিক করলেও হবে, শুধু আইটিগুলো দেখাবে। এখন দেখেন কয়টা দেখাচ্ছে, শুধু একটাই দেখাচ্ছে, আইটি। এখন আপনি চাচ্ছেন যে আমি শুধু দেখবো হচ্ছে নিউজের গিলা, তাহলে নিউজে ক্লিক করেন, এখানে আসতে দেখেন নিউজেরটা দেখাচ্ছে, আবার এটাকেও দেখাচ্ছে, কারণ এর মধ্যেও কি আছে, নিউজ আছে। এই হচ্ছে হ্যাঁ পেজ। এই সাইডে, এই যে সাইডটা ইউজ করছে এরা পেজের কোনো অপশন দেখাচ্ছে না এখনো। হ্যাঁ, তো আমরা একটা মেনু তৈরি করে দেখি পেজ দেখায় কিনা। তো আপাতত পেজ আমাদের তৈরি করা আছে একটা, সেটা হচ্ছে সিম্পল পেজ, কিন্তু এখানে সিম্পল পেজ নামে কিছুই দেখাচ্ছে না, ঠিক আছে। তো আমরা মেনু তৈরি করি, পেজ সাধারণত মেনুতে থাকে। আমরা এখানে কমেন্ট দেখেন, কমেন্টে কিছুই না, আমরা যাই নিচের দিকে আস্তে আস্তে। কমেন্ট হচ্ছে যে কমেন্টগুলো করছে, আপনি এখান থেকে কমেন্টগুলোকে কী করতে পারেন, অ্যাপ্রুভ, আনঅ্যাপ্রুভ, ডিলিট, এডিট। আনঅ্যাপ্রুভ করলে কী হয় জানেন, ফন্টিনে দেখাবে না, এখানেও থাকবেই, সেভ হয়ে থাকবে, কিন্তু ইউজাররাও দেখতে পারবে না। আর যদি অ্যাপ্রুভ করেন তাহলে ইউজাররাও দেখতে পারবে। হ্যাঁ, যখনই কোনো কেউ ইউজার কমেন্ট করবে না, দুইটা সিস্টেম আছে, আপনি অটো অ্যাপ্রুভও করতে পারবেন, আবার আপনার জন্য হাই পারবেন। কারণ যদি আপনি এমন সেন্সিটিভ সাইড হয় যে আপনি সব কমেন্ট অ্যাকসেপ্ট করবেন না, তখন আপনি অটো অ্যাপ্রুভ দিবেন না। আপনি হ্যাঁ, তখন প্রতিটা কমেন্ট আপনি পড়ে দেখবেন, নর্মালি পরে অ্যাপ্রুভ করে দিবেন, তাহলে শো করবে। আর যদি অটো অ্যাপ্রুভ করতে চান তাও হবে, সেটা সেটিং আছে, আমরা দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওই সেটিংটা দেখাই দিই। ওই সেটিংটা হচ্ছে এই যে এখানে ডিসকাশন, হ্যাঁ এখানে আসলে এই সেটিংটা হচ্ছে কমেন্টের জন্য সেটিং। এই দেখেন এখানে অটো অ্যাপ্রুভের ইয়ে আছে, এর সব সেটিং।
হ্যাঁ এটাই তো, এটা যদি উঠাই দেন তাহলে কি হবে, অটোমেটিক হবে, আপনি কমেন্ট করলেই শো করাবে। আর যদি ক্লিক করে দেখেন তাহলে কি হবে, তাহলে যখন যখন কমেন্ট করবে তখন এখানে আসবে, এখানে একটা দেখাবে হচ্ছে এরকম এই যে হলুদের মতো এখানে দেখাবে হ্যাঁ কয়টা কমেন্ট আসছে, এবং আপনার মেইলেও নোটিফিকেশন যেতে পারে। হ্যাঁ মেইল সেটিং দিয়ে রাখলে মেইলেও নোটিফিকেশন যাবে, তখন আপনি আসে এখানে দেখবেন শুধু অ্যাপ্রুভ করে করে দিবেন, তাইলেই আউটপুটে দেখাবে। যেমন এখানে অটোমেটিক দেখাচ্ছে, এখন এখানে একটাতে ঢুকেন, কোনটা টুডে, টুডে এই যে একটা কমেন্ট আছে দেখা যাচ্ছে তাই না, কমেন্ট না এটা, এটাকে আমি আনঅ্যাপ্রুভ করে দিই, আনঅ্যাপ্রুভ করে দিছি। এই দেখেন কি বলছে, এটা এখানে দেখাচ্ছে কেন জানেন, এটা এখানে কেন দেখাচ্ছে, এই কমেন্টটা দেখাইতো না, দেখাচ্ছে কারণ আমি হচ্ছে লগ ইন করে আছি কিন্তু, আর এই কমেন্ট আমিই করছি, অ্যাডমিনেই করছি এবং অ্যাডমিনেই লগ ইন করা আছে এই ব্রাউজারে, ওই জন্য দেখাচ্ছে, কিন্তু বলতেছে যে অ্যাপ্রুভের জন্য কি করতেছে, ওয়েট করতেছে। কিন্তু আমি এই সেটটাতে যদি অন্য ব্রাউজারে ঢুকি, দেখেন এখন খেয়াল করেন, এই সেটটাতে যদি আমি অন্য ব্রাউজার দিয়ে ঢুকি একটা, যেখান থেকে লগ ইন করা নাই, তাহলে কমেন্টটা দেখতে পারবেন না। মানে আপনি যদি কমেন্ট করেন তারপর যতক্ষণ অ্যাপ্রুভ করবেন না ততক্ষণ আপনি নিজে দেখতে পারবেন, কিন্তু অন্য কেউ দেখতে পারবে না। দেখেন অন্য ব্রাউজার থেকে আমি দেখি, ওই যে অন্য ব্রাউজার আসছে, ওরে সেটিং অনেক আছে, ওয়ার্ডপ্রেসে অনেক সেটিং আছে, সেটিংগুলো তো আর একদিনে দেওয়া সম্ভব না, আমি এমনি দেখাই দিচ্ছি, আপনারা পরে একটু ঘাটাঘাটি করলে এগুলো তো ক্লিক করে করে কাজ, ক্লিক করে করে দেখলেই পারবেন। আমি থিম ডেভেলপমেন্টে দেখাচ্ছি, পরে কই গেল, একটা ব্রাউজার ওপেন হতে যদি 3 দিন লাগে, আসলে এটা পরে। আর এখন যদি আমি অ্যাপ্রুভ করে দিই, তাহলে এটাকে অ্যাপ্রুভ করে দিলাম, এখানে আসলে দেখেন ওই মেসেজটা চলে যাবে, মেসেজ চলে গেছে, তার মানে এখন সবাই এটা দেখতে পারবে। আপনার চাইলে ইচ্ছা করে এখান থেকে ডিলিটও করে দিতে পারেন, এবং যদি স্প্যাম করে দেন তাহলে এই ইউজার যদি আবার কমেন্ট করে নেক্সটে, সবগুলো স্প্যামেই যেতে থাকবে। তো এই যে তাহলে কমেন্ট আমি নিয়ন্ত্রণ করতে পারি, কমেন্ট এখানে দেখতে পারি, এডিট ডিলিট সব কিছু করতে পারি। হ্যাঁ আর কমেন্টের সেটিংগুলো আছে সব হচ্ছে ডিসকাস। হ্যাঁ আচ্ছা, এরপরে এই যে একটা বিশাল মেনু, এখানে আপনার আছে হচ্ছে থিম, ঠিক আছে, কাস্টমাইজটা আপাতত আপনাদের দরকারই নেই, একদমই দরকার নাই। থিমে হচ্ছে থিমগুলো কোনটা থিম অ্যাক্টিভ করবেন, এবং উইজেটটা পরে বলবো, এটা উইজেটটা একদম আলাদা। এবং এই যে হেডার ব্যাকগ্রাউন্ড, এই দুটা বিভিন্ন থিমে আসতেও পারে, আবার নাও আসতে পারে। আপনি যখন থিম বানাবেন তখন এই যে নাও আসতে পারে, এগুলো কাজ আলাদা বলবো। তবে ফিক্স জিনিস থাকবে হচ্ছে আপনার মেনু, উইজেট, থিম, এডিটর, এগুলো হচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, থিমটা তো থিমে যে সেটিং ইনস্টল এগুলাই শেষ। আচ্ছা, উইজেটটা পরে বলবো। এখন মেনুটা দেখেন, মেনু হচ্ছে আপনি যে পেজগুলো তৈরি করবেন, পোস্টগুলো কিন্তু অটোমেটিক কথা দেখাবে, পোস্ট পেজে দেখাবে অটোমেটিক, কিন্তু যেগুলো পেজ তৈরি করবেন এগুলো অটোমেটিক দেখাবে না আপনার ওয়েবসাইটে। এগুলোর জন্য অবশ্যই আপনাকে মেনু তৈরি করে দেখাইতে হবে। জানেন এখানে প্রথমে একটা হচ্ছে ক্রিয়েট মেনু, যে কোনো নাম দেন, নাম দিলাম হচ্ছে মেইন, এটা হচ্ছে মেনুটার নাম, আইটেমের নাম না কিন্তু, এটা হচ্ছে মেনুটার নাম। এখন এর মধ্যে আপনাকে আইটেম অ্যাড করতে হবে। আপনার যতগুলো পেজ আছে, পেজ কয়টা আছে, একটাই, আমরা দেখে আসলাম না, পেজ একটা আছে। এখানে ক্লিক করেন, করে করে অ্যাড টু মেনু, এই চলে আসছে, দেন সেভ দেন। সেভ দিয়ে যদি আপনার ওয়েবসাইটে কোথাও মেনুর অপশন থাকে আপনার থিমে, তাহলে অবশ্যই মেনুটা দেখাবে। এখন এখানে আসলে দেখতে পারি আমরা, রিফ্রেশ দিলে যদি মেনু দেখায় তার মানে আমার থিমে মেনুর অপশন আছে। আসলো মেনু কোথাও,
না এটা না। আচ্ছা এখানে আমরা আরো দেখি, এখানে মেনুর অপশন তৈরি করা যায়, সেট করা যায়। হ্যাঁ এখানে প্রাইমারি মেনু সমান সমান যে মেনুটা বানাইলাম দিয়ে দিলাম, তাহলে সেটিং তৈরি করে রাখা যায়। তাহলে এখন এখানে আসলে দেখি, এই যে চলে আসছে সিম্পল, তার মানে মেনু তৈরি করা আছে, সিম্পল পেজ চলে আসছে। এখন এই মেনুটা যদি আমি এখানে না সেট করে যদি সেট করতাম হচ্ছে কোথায়, ফুটার লিঙ্ক, তাহলে এবং দুই জায়গায় সেট করলাম, তাহলে দেখুন ফুটারও দেখা যাবে। এটা রিফ্রেশ, ফুটারে যেখানে ওরা সেট করে রাখছে জায়গাটা ওখানে দেখাবে। এই যে সিম্পল। এখন নতুন পেজ বানাইলেই চলে আসবে, দেখেন নতুন পেজ বানাইলেই চলে আসবে। নতুন একটা পেজ নিলাম আমরা, হচ্ছে অ্যাবাউট আস পেজ হয় তাই না, অ্যাবাউট আস নিলাম, কিছু লিখলাম না, এমনি অ্যাবাউট আস নিলাম, পাবলিশ করলাম। এখানে অ্যাপিয়ারেন্স থেকে কোথায় আসেন, মেনুতে আসেন, দেখেন এখানে আরেকটা পেজ আসছে, এটাকে ক্লিক করে অ্যাড করেন, চলে আসছে, সেভ দেন। আসছে। এখন কথা হচ্ছে, এই হচ্ছে তাহলে কার সুবিধা, অ্যাডমিনের সুবিধা, ক্লায়েন্টের সুবিধা, সে ক্লিক করে করে কাজ করতে পারবে ইচ্ছা মতো। মেনু এডিট, আবার মেনু এটা শুরুতে আছে এটা শেষে আছে, হ্যাঁ চেঞ্জ করে দেন, ধরে উপর উঠা দেন, দিলাম, সেভ করলাম, চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ এবং যদি সাবমেনু করা থাকে এবং আপনি ডেভেলপার না, আপনি যদি সাবমেনু করে দেন ক্লায়েন্টের জন্য, তাহলে ক্লায়েন্টকে শুধু কী করতে হবে জানেন, ক্লায়েন্টকে শুধু ধরে টান দিতে হবে। এই যে ডান পাশে একটা টান দিলেই হচ্ছে ওইটা সাবমেনু, আরেকটা টান দিলে তার সাবমেনু, তাই না? দেখি সাবমেনু, এটা তো হচ্ছে ক্লায়েন্টের পার্ট দেখাচ্ছি, আপনার পার্ট দেখবেন, সব কিছু করতে হবে আপনাকে। আগে ডেভেলপারকে সাবমেনু কোড করে রাখতে হবে, তাইলেই ক্লায়েন্ট সাবমেনু ইউজ করতে পারবে। আপনি যদি কোড, এটা তো এই থিমটা তো করে রাখছে, আপনি যখন নতুন থিম বানাবেন তখন আপনাকে করতে হবে না। এই দেখেন এই সাবমেনু আসছে, এটা যে বুটস্ট্র্যাপে দেখে বোঝা যাচ্ছে, বুটস্ট্র্যাপের সাবমেনুটা দেখেন চলে আসছে না, সাবমেনু চলে আসছে। তাইলে এখানে এখানে হ্যাঁ আরো কয়েকটা মেনু বানাচ্ছি। এখন দেখেন মেনু একটা হচ্ছে পেজ থেকে হয় মেনু, হ্যাঁ, আর পোস্ট থেকে মাঝে মধ্যে কোনো সময় যদি চান আপনি যে কোনো পেজ পোস্টকে মেনু বানাতে চাচ্ছেন, তবে নর্মালিটি ইউজ হয় না, দিতে যদি একান্ত দরকার হয় দিতে পারেন। আর কিছু কাস্টম লিঙ্ক হয়, যেমন আপনি চাচ্ছেন যে এখানে একটা লিঙ্ক বানাবেন, যেটা ক্লিক করলে আপনার একটা নির্দিষ্ট ওয়েবসাইটে যাবে, অন্য একটা ওয়েবসাইট যেটা আপনার করা, হ্যাঁ, দেন ওখানে আপনি এটা অ্যাড করতে পারেন। যেমন আমি এখানে কাস্টম লিঙ্ক অ্যাড করলাম, যে কাস্টমে যান, এখানে লিঙ্কটা দেন, হ্যাঁ একটু মেনু दूसरा চলে আসছে, এটা এখন অন্য পেজে যাবে, এটা ক্লিক করেন ডাইরেক্ট, বুঝছে? তাহলে কাস্টম মেনু তৈরি করা যায়। তাহলে মেনুতে আসলে দেখতে পারবেন এখানে কয়টা অপশন আছে, পেজ আছে, পোস্ট থেকে আছে, কাস্টম থেকে আছে, আবার ক্যাটাগরি থেকেও আছে। আপনি যদি সেট করে দেন যে নিউজ ক্যাটাগরি, তাহলে ওই পেজে ওই ক্লিক করলে শুধু নিউজে যতগুলো আছে সবগুলো একসাথে দেখাবে। হ্যাঁ কাস্টমার লিঙ্কটা হচ্ছে আপনাকে নিয়ে চলে যাবে ওই পেজে, দুসরা সাইডে নিয়ে যাবে, যেখানে দেখেন দুসরা সাইডে চলে যাচ্ছে, আপনার সাইডে থাকবেই না, দুসরা সাইডে চলে আসছে। মানে গুগল, যেমন আপনি গুগলে চলে যান, গুগলে তাহলে কি গুগলে চলে যাবেন। হ্যাঁ আবার আমরা একটা HTML একটা শিখছিলাম না, যে এই ট্যাবে ওপেন হবে অন্য ট্যাবে ওপেন হবে, যেমন আমার সাইড থেকে দুসরা ক্লিক করতেছে কোথায় ওপেন হচ্ছে, দুসরা সবটা চলে যাচ্ছে। আর আমি যদি চাই যেখানে ক্লিক করলে আমার পেজটা থাকবে, নতুন একটা ট্যাবে দুসরা সবটা ওপেন হবে, তাহলে এখানে সেটিং আছে, দেখেন ক্লিক করেন, কই গেল সেটিংগুলো, কই গেল, সব কি হাইড করা আছে এখান থেকে, টার্গেট 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 কই, এই টার্গেট টিক চিহ্ন দিলাম, এখানে আসে দেখেন। এখন এই যে দুসরা সবটা এখানে কি বলছে, যদি টিক চিহ্ন না দেন তাহলে ওই পেজে ওপেন হবে, আর টিক চিহ্ন দিলে নতুন ট্যাবে যাবে। দেখেন এখানে এখন আমি
এই যে হ্যাঁ, এই যে দুসরা ক্লিক করলাম, দেখেন এটা একটা আছেই, দুসরা ওপেন হয়েছে, তাই না? ঠিক আছে, এই আর কি। তাহলে এইভাবে আমরা মেনু বানাইতে পারি, সাবমেনু। আরও যদি সাবমেনু চাই যে আমরা এই সিম্পলেরও সাবমেনু দিব, দেন আমি কিছু এমনি কাস্টম মেনু অ্যাড করি। ধরেন এটা হচ্ছে হ্যাজ টেস্ট 1, টেস্ট 2, এই দুটো আমি আবার সিম্পলে সাবমেনু দিচ্ছি, সিম্পল পেজে সাবমেনু। তাহলে এই সিম্পল পেজটা হচ্ছে একটা সাবমেনু, আর সিম্পল পেজের সাবমেনু হচ্ছে দুইটা, একটা হচ্ছে টেস্ট 1, টেস্ট 2। হ্যাঁ, এটা সাবমেনু একটা, এর সাবমেনু না, এই থিমে আর অপশন নাই। দেখেন খেয়াল করছেন, আমরা দুইটা বানাই দিলাম, কিন্তু থিম যে ডেভেলপ করছে ওই শুধু 2 লেভেলের দিয়েছে, মানে একটা মেইন মেনু, তার সাবমেনু, তার সাবমেনু দেখাবে না, তাইলে দেখে না। এই হচ্ছে আপনার কাজ ডেভেলপার। হ্যাঁ, ডেভেলপারের কাজ হচ্ছে আপনার কয়টা মেনু দেখাবেন, কি দেখাবেন না দেখাবেন সব করে দিবেন, শুধু ক্লায়েন্টরা কি করবে, অ্যাড করবে। এই তো এখন তাহলে আমার দেখাচ্ছে না, আমি এগুলো টান দিয়ে এই লেভেল আনে দিলাম। কষ্ট করবো আমরা, হ্যাঁ, আচ্ছা, এই যে এখন দেখেন সামনে এগুলো এখানে দেখাচ্ছে এই লেভেলে। এটা নির্ভর করছে ডেভেলপারের উপরে। ডেভেলপার যদি চায় যে একটা সাবমেনু আর সাবমেনু তার সাবমেনু যতগুলো রাখবেন ততগুলাই দেখাবে। থিম এই তো বুঝছেন, এখন আসছে লাইনে। না, এটা হচ্ছে ক্লায়েন্টের জন্য সেটিং করবে, আপনি থিম তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে মেনু। হ্যাঁ, এই হচ্ছে মেনু। হ্যাঁ, এর সুবিধাটা কি জানেন? সুবিধাটা হচ্ছে ক্লায়েন্টের কাছে টাকা দিবে কি আপনি, ক্লায়েন্টের কাছে যেটা সুবিধা, ক্লায়েন্ট সেটাই বানিয়ে নিবে আপনার কাছে। ক্লায়েন্ট দেখতেছে আমার HTML সাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট সুবিধা, সে ওয়ার্ডপ্রেসটাই বানিয়ে নিবে আপনার কাছ থেকে। আপনি যদি বলেন যে HTML সাইট বানিয়ে দিব $50 দাও, ওয়ার্ডপ্রেস দিলে 100 লাগবে, সে বলবো 100 নাও তো আমার ওয়ার্ডপ্রেসে করে দাও, কারণ ওয়ার্ডপ্রেসটা আমার জন্য সুবিধা। এই হচ্ছে এই জন্য ডেভেলপারদেরকে শিখতে হবে, কারণ যেটা চাহিদা বেশি সেটাই তো কাজ করতে হবে নাকি। আপনি এখন বললেন যে HTML CSS সুবিধা বেশি, আমি ওইটাই শিখবো, কিন্তু চাহিদা নাই, তাহলে কি করবেন? নিজে বানা নিজের সাইট হোস্টিং করে রাখে দিবেন। হ্যাঁ, এখন চাহিদা বেশি ওয়ার্ডপ্রেস আপনাকে শিখে রাখতে হবে, তাহলে ক্লায়েন্ট আপনার করে নিবে কাজ। HTML CSS তো বেস আপনার লাগবেই, ওয়ার্ডপ্রেস CMS এর মধ্যে ওয়ার্ডপ্রেস চাহিদা বেশি, CMS এর মধ্যে। আচ্ছা, এই দেখেন এডিটরে আসে, খেয়াল করেন, এই দেখেন পরকল্প করেন ওনার সাথে। হ্যাঁ, এডিটরে আসে, এখান থেকে আপনি কোডগুলো সব এডিট করতে পারবেন। এখানে দেখেন এই যে পেজগুলো দেখা যাচ্ছে না, এগুলা কি পেজ? এই যে ফুটার.php না, এখানে আসে দেখেন আমরা যেটা ইনস্টল দিলাম, থিমটা কই ছিল, এই থিমটা না, এখানে দেখেন ফুটার.php আছে। এখানে একটা ফাইল বাই করেন, যেমন দেখেন image.php, তাই না? ইমেজ ডট আসছে, এখানে এটা ক্লিক করেন, ওই ফাইলটা এখানে এডিট করতে পারবেন এখান থেকে। সব PHP তো, PHP ল্যাঙ্গুয়েজ দেবো না, এই যে ওই ফাইলটা এখান থেকে দেখেন এডিট করতে পারবেন, এই যে সব কোড এখানে দেওয়া আছে। তবে হ্যাঁ, এখান থেকে সব কিছু কাস্টমাইজ করতে পারেন। এটা হচ্ছে আপনার কোড, এটা হচ্ছে ডেভেলপারের কাজ। এখানে একটা অপশন দেওয়া আছে এডিটর, তবে ডেভেলপার সাধারণত এখান থেকে এডিট করে না, ডেভেলপার ডাইরেক্ট ফাইল থেকে এডিট করে। এটা একটা অপশন দেওয়া আছে, যদি কখনো আপনার কাছে cPanel না থাকে এবং FTP না থাকে, তাহলে ফাইল পাবেন কই? গতদিন দেখাইছিলাম না, ফাইল এডিট করা, যদি ডাটাবেস এডিট করতে চান তাহলে cPanel লাগবে, আর ফাইল cPanel থেকে এডিট করা যায়, আবার FTP থেকেও এডিট করা যায়, তাই না? তো যদি কখনো আপনাকে কোনো সাইড আপনাকে একটা ক্লায়েন্ট দিছে একটু চেঞ্জ করার জন্য, যে আমার এই কাজটা একটু চেঞ্জ করে দাও, কিন্তু আপনার কাছে FTPও তার কাছে নাই এবং cPanel সে দিচ্ছে না, তখন আপনি কী করবেন? তখন আপনি এখান থেকে এডিটর দিয়ে কিছু কোড চেঞ্জ করতে পারবেন। তো সব কিছু পারবেন না, এখান থেকে কিছু কোড চেঞ্জ করতে পারবেন, এবং এখান থেকে চেঞ্জ করা অনেক ভেজাল, পেইনফুল। তবে এটা বলে রাখলাম যে যদি কখনো এমন অপশন আসে যে কোনো অপশন নাই, তাহলে এটা ইউজ করা। যদি FTP থাকে FTP করবেন, FTP থেকে কতদিন যেমন জায়গা চেঞ্জ করছি দেখাচ্ছি না। আচ্ছা, তারপর আছে প্লাগ ইন। প্লাগ ইন বলতে কি বুঝেন?
কোনো একটা জিনিস অ্যাড করে আমার সাইডের সুবিধা কিছু বাড়াবে, এই সোজা কথাই তো। কোনো একটা জিনিস অ্যাড হবে, আমার সাইডের সুবিধা কিছু বাড়বে, শেষ। প্লাগইন এখান থেকে ইনস্টল দিতে পারেন, আপডেট দিতে পারেন, অ্যাক্টিভ করতে পারেন। যে কোনো একটা প্লাগইনের কাজ করে দেখাবো, সমস্যা নাই। দেন ইউজার নর্মালি একজনেই থাকে যদি আপনার একক সাইড হয়, অ্যাডমিন। আর যদি আপনি অপশন দেন যে আরও অনেকে অ্যাডমিন না ইউজার হতে পারবে লগ ইন করে, তাহলে ওইটা অপশন দেওয়া যায়, দেখাচ্ছি এটা পরে। আসলে সময় কম, এই জন্য বেশি জিনিস দেখানো যাচ্ছে না। হ্যাঁ, আমি ওই থিম ডেভেলপমেন্টটা দেখাতে যাচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে তেমন কোনো কাজ নাই। আর সেটিংয়ে মূল কাজগুলো আছে সব সেটিং। এখানে হচ্ছে প্রথম যে জেনারেল হচ্ছে আপনার সাইডের নাম, এটা হচ্ছে সাইডের স্লোগান। এই যে সাইডের নামটা দেখাচ্ছে, তারপর হচ্ছে স্লোগানটা দেখায়। হ্যাঁ, এখানে দেওয়া আছে কি জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, চেঞ্জ করলে হয়ে যাবে। এটা হচ্ছে আপনার সাইডের ইউআরএলটা, যেটা বর্তমানে সাইডের ইউআরএল। দরকার নাই, ওটা অন্যভাবে করা যায়। এখানে করলে অনেক ভিতরে হয় ভাই, জীবন শেষ। আমি অন্যভাবে করি, ওটা ওইভাবে দেখাই দেবো, সমস্যা নাই। ওয়ার্ডপ্রেসের ক্লাস কটা হবে? 4-5টা নাকি 4টা? হ্যাঁ, 30 তারিখ পর্যন্ত যদি ক্লাস হয় তাহলে 4টা হবে, যদি তারপরে ক্লাস হয় তাহলে পারবে। এটা আমি বলতে পারি না আসলে। আচ্ছা, তাহলে লাস্টের দিন ওয়ার্ডপ্রেস কীভাবে আপলোড করে নেটে, মানে হোস্টিং কীভাবে করে? না, থিম তো আগে দেখাবো, লাস্টের দিন কীভাবে হোস্টিং করে দেখাই দেবো, তখন এটা চেঞ্জ করতে লাগবে, এখন দোকানে এটা। আচ্ছা, আর বাকিগুলো দেখেন। হ্যাঁ, মানে 30 তারিখে আপডেট কীভাবে করে আমি দেখাই দেবো। 30 তারিখে নেটে কি এমনি তো স্ট্রিক সাইড দেখাইছি নাকি, সিম্পল কীভাবে অ্যাড করে স্ট্রিক সাইড দেখাইছি, ডাইনামিক সাইডও দেখাইছি। ওয়ার্ডপ্রেসেরটা একটু আলাদা, ডাইনামিক সাইডের মতোই, কিন্তু ওয়ার্ডপ্রেসেরটা একটু আলাদা। এটা দেখাই দেবো 30 তারিখ ইনশাল্লাহ। আচ্ছা, এই দেখেন এখানে একটা সেটিং আছে, এটা কি? যদি এটা দেন তাহলে আপনি যে কেউ ইউজার হতে পারবে। আপনার সাইডে একটা ফর্ম আসবে, সাইন আপ ফর্ম, ইউজার হতে পারবে। তখন আপনার এখানে ইউজারের সংখ্যা বাড়বে, এবং যে ডাইরেক্ট সাইন আপ করে ইউজার হবে, সে কি ইউজার হবে এটা এখানে সেটিং করে দেওয়া যায়। দেখেন, যদি অ্যাডমিনিস্ট্রেটর দেন তাহলে যে সাইন আপ করবে সেই অ্যাডমিন হয়ে যাবে, যে সাইন আপ করে সে অ্যাডমিন। এটা রিক্স আপনার, সে অ্যাডমিন হলো আপনি ডিলিট করে দিল, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে এডিটর অনেক ক্ষমতা থাকে। সে আপনার এখানে কোড এডিট করতে পারে, আর অন্যান্য জিনিস করতে পারবে। হ্যাঁ, তারপর হচ্ছে অথর শুধু থিম এডিট করতে পারবে না, সে শুধু পোস্ট এডিট করতে পারবে। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে এই অথর হচ্ছে এর ক্ষমতা একটু কম, সেও পোস্ট লিখতে পারে, এডিট করতে পারে, তবে শুধু সে নিজেরগুলো দেখতে পারে, নিজেরগুলা। আর এটা হচ্ছে শুধু সে কিছুই করতে পারবে না, শুধু সে লগ ইন করে কমেন্ট করতে পারবে, শুধু লগ ইন করে কমেন্ট করতে পারবে। না, কমেন্টের দুটো সেটিং আছে। কমেন্টের পর ডিসকাস আছে না, ওইটাও না, ডিসকাস আছে না, ওখানে আরেকটা সেটিং আছে যে আপনি লগ ইন ছাড়া কমেন্ট করতে পারবেন, লগ ইন করে কমেন্ট করতে হবে। যদি লগ ইন ছাড়া হয় তাহলে যে কেউ করতে পারবে, আর যদি লগ ইন করে হয় তাহলে সর্বনিম্ন তাকে সাবস্ক্রাইবার হতে হবে। এগুলা হলে তো কথাই নাই, কিন্তু সর্বনিম্ন কি হতে হবে? তাইলে সে কমেন্ট করতে পারবে। এটা হচ্ছে একদম লো লেভেল, এই আর কি। তো নর্মালি এটাই দেওয়া থাকে। অথবা যদি আপনি চান যে আপনার ব্লগ পোস্টের সাইট, বিভিন্ন সাইট আছে না, যেমন ওই যে কি প্রথম আলো কি ব্লগ নাকি, প্রথম ব্লগ না তো নিউজ, ব্লগের সাইটগুলো, যেমন ওই যে বাংলা একটা ব্লগ কি জানি, সামেয়ার নাকি ব্লগের আছে না, খুব জনপ্রিয় বাংলা ব্লগ, আপনি তো করেন না, মামুন করে ব্লগিং। হ্যাঁ, এরকম ব্লগ যে সাইটগুলো আছে ওগুলোতে আপনি নর্মালি আপনাকে দিয়ে রাখতে হচ্ছে কন্ট্রিবিউটর, তাহলে সে ঢুকতে পারবে, তার পোস্ট লিখতে পারবে, মানুষকে দেখাইতে পারবে। আচ্ছা, হ্যাঁ, আপনার সাইট যদি হয় শুধু ইনফরমেশন বেস, আপনার কোম্পানির ইনফরমেশন দিবেন, তাহলে তো ব্লগের দরকার নাই। আপনার সাইটে যদি ব্লগ থাকে দেন না, আপনি ওটা দিবেন অপশন। তারপরে এখানে টাইম সেটিং, ডেট সেটিং, কি স্টাইলে দেখাবেন। যেমন এখানে আপনি স্টাইলে কি দেখাচ্ছে দেখেন, নভেম্বর 23-15, এটা হচ্ছে এই স্টাইলে দেখাচ্ছে। আপনি চাচ্ছেন যে এই স্টাইলে দেখাবেন, আপনি এখানে স্টাইল করেন, সেভ করেন, এখানে আসেন, রিফ্রেশ দেন, চেঞ্জ আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে টাইমের সেটিং দেখা যায়। তারপর হচ্ছে আপনার উইক কবে থেকে শুরু হবে, এটা হচ্ছে ওদের স্টাইলে মানডে থেকে উইক শুরু, আজকে উইকের প্রথম দিন মানডে। তারপর হচ্ছে টাইম জোন চেঞ্জ করতে পারেন। যদি আপনার ইন্টারন্যাশনাল বেস সাইড হয় তাহলে 0 রাখেন, আর যদি বাংলাদেশ সাইড হয় তাহলে +6 দিবেন, তাই না? বাংলাদেশ ঢাকার টাইম +6। হ্যাঁ, লন্ডনের টাইম থেকে 6 ঘন্টা আগে আমাদের টাইম, তাই না? ইউটিসি তো লন্ডনের টাইম, তাই না? আচ্ছা, এখানে সেটিংগুলো আছে। তারপর এখানে আছে রাইটিং,
রাইটিং এর সেটিং হচ্ছে কিছু সেটিং আছে, এগুলো আপনার এই পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো পরে হচ্ছে, এটা আলাদা বিষয়, দেখাচ্ছি, এটা দরকার নাই। রিডিং এ একটা গুরুত্বপূর্ণ সেটিং আসছে, তবে এটা থিমে ছাড়া বুঝবেন না, এটাও থিমে যাইতে হবে। ডিসকাস হচ্ছে সব কমেন্টের সেটিং, এই যে এখানে আছে যে ইউজার এই যে দেখেন কি লিখছে, যদি এরা দিয়ে না রাখেন তাহলে যে কেউ লগ ইন করতে পারবে, ইয়ে করতে পারবে, কমেন্ট করতে পারবে। আর যদি এটা ঠিক করে দিয়ে রাখেন তাহলে সে কমেন্ট করতে পারবে না, তাকে অবশ্যই হ্যাঁ রেজিস্ট্রেশন করতেই হবে, সবচেয়ে কমটাতেই হোক আর সবচেয়ে বেশিটাতেই হোক, অ্যাডমিন হোক আর সবচেয়ে নিচেটাতেই হোক। ওটা এখন সাইডে রিকোয়ারমেন্ট থাকে আলাদা আলাদা, যেই সাইডে যে রিকোয়ারমেন্ট থাকে। আপনি যদি ইয়ে থাকেন, যদি টিচারটা উঠাই দেন তাহলে অনেক সময় দেখা যায় অনেক ফাউল কমেন্ট আসে, লগ ইন করতে হয় না, ইচ্ছা মতো আউল ফাউল কমেন্ট দিয়ে উঠলো, মন চাইলেও দিল কমেন্ট, এই আর কি। আর এখানে একটা কমন সেটিং আছে, সেটা হচ্ছে এই যে পারমালিঙ্ক। পারমালিঙ্ক বলতে বোঝায় কি, আপনার যে এখানে ওই লিঙ্কটা দেখাচ্ছে দেখেন, একটা ওয়েবসাইটে ঢুকি, একটা পেজে ঢুকি আমি, এখানে কি দেখাচ্ছে আপনার ওয়েবসাইটের নাম, এই পর্যন্ত তো আপনার ওয়েবসাইটের নাম নাকি, তারপরে দেখাচ্ছে পোস্ট 4, মানে পোস্টের আইডি হচ্ছে 4। তো নর্মাল সাইটে কিন্তু এরকম দেখায় না, নর্মাল সাইটে দেখায় কি এখান থেকে এই যে এইটা পোস্ট নেম, আপনি এগুলো সেটিং করতে পারেন, যে এক্সাম্পল দিয়ে দিছে, ডিফল্ট থাকলে হচ্ছে এরকম দেখাবে বিভিন্ন নাম্বার, তাই না? আর যদি ডেট টাইম দেন তাহলে এরকম ডেট টাইম দেখাবে, এরকম করতে তো অনেকগুলো সেটিং আছে। তো নর্মালি দেওয়া থাকে কত পোস্ট নেম, আপনার যেটা পছন্দ আপনি ঠিক চিহ্ন দেন, সেভ করেন, এখানে আসে একবার যান, আবার যান, দেখেন চেঞ্জ হয়ে গেছে, ওটা আসতেছে না বলতেছি, এটা চেঞ্জ হয়েছে তো নাকি? হ্যাঁ, এখন আসতেছে না কি জন্য, কারণ হচ্ছে এটা হচ্ছে সার্ভার আপ করলে আসবে। আর লোকাল হোস্টে যদি দেখতে চান ওইভাবে, তাহলে এখানে আপনাকে দিতে হবে হচ্ছে স্ল্যাশ দিয়ে, আবার এটা লেখেন, লেখেন হচ্ছে index.php, হ্যাঁ, দেন সেভ করে দেন, আবার যান, রিফ্রেশ দেন। আচ্ছা, তাহলে এখানে জানি সেটিংটা কিভাবে আসে, index.php দিয়ে এটা কি শেষ করতে হয় নাকি, এটা হচ্ছে কাস্টম একটা জিনিস আসে, লিখতে হয় এখানে। তবে এগুলো আপনাকে লিখতে হবে না, আপনি যখন সাইজে আপ করবেন তখন জাস্ট এটা দিলে আপনাকে হয়ে যাবে। আর যখন লোকাল হোস্টে এই সমস্যাটা করে, ইন্ডেক্সের সমস্যাটা করে, কি যেন লেখে ইন্ডেক্স, হ্যাঁ অত বড় লিখতে হয় না, অত বড় লিখতে হয় না, ছোট আছে। কপি করে কই থেকে নিয়ে আসবো এখন বলেন? ওয়ার্ডপ্রেস থেকে কপি করে নিয়ে আসা যায়, কিন্তু অন্য একটা সাইট থাকলে নিয়ে আসা যাবে। ওয়ার্ডপ্রেসের আগের সাইটটা যদি থাকে না, কানেকশন হয় না, কানেকশন হয় না। আচ্ছা, আইসিটি আছে এখানে কই? কখন ক্লাস আসতেই আছে, ক্লাস শেষ করে লাভ কি, না স্যার আসে ক্লাস করতেছি আবার। এই যে দেখেন এখানে একটা লিঙ্ক দেখাচ্ছে না, এইখানে কিছু লিখতে হয়, তাহলে এটা লগ ইন করলে আমরা কোডটা পাবো। এটা কিসের সাইট আইসিটির, এই কি অবস্থা? পাসওয়ার্ড এই যে এখানে সেটিং থেকে লোকাল হোস্টে এসিও, আচ্ছা এই যে দেখেন, এই যেখানে লেগে আছে দেখেন স্ল্যাশ অ্যাডমিন হ্যান ত্যান, এই যে এইটা, হ্যাঁ ওই সব এটা দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। যদি লোকাল হোস্ট দেখতে চান, তবে লোকাল হোস্ট আমার মতে লোকাল হোস্ট যখন ডেভেলপ করবেন, খেয়াল করেন, তখন এটা দিয়ে রাখাই ভালো ডিফল্ট। যখন সার্ভার আপ করবেন তখন সব কাজ শেষে
এটা দিলে কি হয় জানেন, আপনার এসিও তো সহজ হয়, এসিও ফ্রেন্ডলি হয় কোড। এটা যদি দিয়ে দেন তাহলে আমরা এমনি এখন এমনি দেখতে পারি। এখন দেখেন যেখানে একটা পোস্টে ঢুকি কি দেখাচ্ছে, এই যে হ্যান ত্যান এই যেগুলা দেখাচ্ছে, ডেট টেট দেখাচ্ছে। আর নর্মালি আমার ডিফল্ট দিয়ে রাখলেই আমার কাজ হয়ে যাবে। এই ডিফল্ট দিলে এরকম দেখাবে, তবে কাজ সুন্দরই করবে। যা সব কাজ শেষে সার্ভারে যখন আপ করবেন, কাজটা সিরিজ শেষ, তখন ডাইরেক্ট এখানে তখন আপনাকে কিছু লিখতে হবে না, অটোমেটিক নিয়ে নেবে, এইটুকুই শেষ। এই হচ্ছে নর্মাল কিছু সেটিং গেল, আরো কিছু সেটিং দেখাবো। নামাজটা পরে আসি, তাও দেখাচ্ছে আরো কিছু জিনিস। মঞ্জু স্যার, হ্যাঁ আচ্ছা, এই পর্যন্ত আমরা দেখলাম হচ্ছে এতক্ষণ যা দেখলাম সেগুলো হচ্ছে, এটাকে বলা হচ্ছে ড্যাশবোর্ড, এটাকে বলা হচ্ছে ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড লেখা আছে, বা ব্যাকইন্ড যাই বলুন, কেউ বলে ব্যাকইন্ড, কেউ বলে ড্যাশবোর্ড, যাই হোক। এটাতে ঢোকার সিস্টেম হচ্ছে, সহজ সিস্টেম হচ্ছে, যে ওয়েবসাইট থাকবে ওইটার যে রুট অ্যাড্রেস থাকবে না, এটা হচ্ছে মেইন অ্যাড্রেস, তাই না? এই মেইন অ্যাড্রেসের পরে WP অ্যাডমিন লিখে ইন্টার দিলেই নিয়ে চলে যাবে আপনি হচ্ছে ড্যাশবোর্ড। যদি লগ আউট করা থাকে তাহলে এরকম স্ক্রিন দেখাবে, এরকম স্ক্রিন। আর লগ ইন করা থাকলে তো ওইটা, লগ আউট করা থাকলে এটা দেখাবে, লগ ইন করতে হবে আপনাকে। আমরা কী দিয়েছিলাম জানি, নিউ 1 2 3, নিউ 1 2 3, এটা হচ্ছে ড্যাশবোর্ড। আর এখানে ক্লিক করলে অথবা শুধু এটুক লিখে দিলে এটা চলে যাবে কোথায়, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে ব্যাক এন্ড। এখানে কন্টেন্টগুলো খুব সহজে চেঞ্জ করা যাচ্ছে না, কন্টেন্ট সহজে চেঞ্জ করা যাচ্ছে কিনা, এই জন্য এটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যেমন আমার কন্টেন্ট কি চেঞ্জ, যেমন আমার দরকার এই ইমেজটা আমি চেঞ্জ করবো, আর যদি এই সাইডটা HTML দিয়ে হইতো তাহলে আমাকে HTML এডিট করতে হতো, তাই না? FTP লাগতো বা কিছু লাগতো। আর এখানে আমি জাস্ট আসলাম, পোস্ট। অথবা আরও একটা সুবিধা আছে, কি সুবিধা জানেন? যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করেন তাহলে এই এই জিনিসটা চেঞ্জ করবেন না, এখানে এডিট চলে আসে, দেখেন আসছে, এটা দিয়ে করতে পারেন। অথবা ওখানে হচ্ছে ভালো হচ্ছে, এখানে আসেন, এখান থেকে ঢুকেন, ঢুকে কি চেঞ্জ করবেন, ইমেজটা চেঞ্জ করবেন, রিমুভ করে দেন, রিমুভ করে দিয়ে নতুন একটা অ্যাড করে দেন। এই যে এটা আসছে না এই জিনিসটা, এটাই হচ্ছে কিন্তু ওই মিডিয়াটা। এই যেখানে একটা মিডিয়া আছে কোনায় দেখাচ্ছিল, এই যে মিডিয়া, ওই মিডিয়া আর এটা একই জিনিস। এখানে যা আপ করবেন ওখানে যাবো, ওখানে যা আপ করবেন এখানে আসবে, একই জিনিস। পেঙ্গুইন, হ্যাঁ সবাই না, যেমন যে এটা যদি ইয়ে থাকে, এডিটর থাকে, সে তার নিজের পোস্টটা কিন্তু এরকম দেখতে পারবে। যে এডিটর হবে সে তার নিজের পোস্টটা এরকম এডিট করতে পারবে, নিজের পোস্ট এডিট আপলোড করতে পারবে। সেভ করলাম, চেঞ্জ হয়ে গেছে। তাহলে কন্টেন্টগুলো খুব সহজে চেঞ্জ করা যাচ্ছে না, এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আর কি। ফেসবুকের তুলে এডিটর হবে আমরা, হ্যাঁ ফেসবুকে তো আমরা সব কিছু নিজের মধ্যে হ্যাঁ, ওই তো ওরকমই এডিটর মধ্যে ওখানে যেমন ম্যানেজ করতে পারছি, এখানে ম্যানেজ করতে পারতেছি। জাস্ট এটাতে একটা ব্যাক এন্ড আছে, ব্যাক এন্ডে কাজ করলে ফ্রন্ট এন্ডে দেখায়। আর ফেসবুকে ফ্রন্ট এন্ডে সব কাজ করে, সেভ করলে ওখানেই দেখায়। যেমন এখানে এটার মতো আর কি, এখানে এডিট করলাম, বাইরে দেওয়া যাবে। কিন্তু আমাকে নিয়ে চলে যাবে ব্যাক এন্ডে, এটা হচ্ছে সমস্যা। আর ফেসবুকে হচ্ছে ওখানেই দেখায়, এই আর নিয়ে চলে আসলো। এখানে আমি এডিট করে আপলোড দিলাম, সেভ হয়ে গেল। এখানে যে ভিউ পোস্ট করলেই ওখানে চলে যাবে, আসছে, চেঞ্জ হয়েছে, এই তো। আচ্ছা, এই হচ্ছে ব্যাকএন্ডের কাজ। এখন যদি এডিট করতে চান কিছু, কেমন এডিট করতে চান, যে এখানে এই কালারটা আমার পছন্দ হচ্ছে না, কালারটা আমি চেঞ্জ করব, বা থিমের এই কালারগুলো আমি ফ্রি থিম ডাউনলোড করছি একটা, এটা চেঞ্জ করবো, এই তো সব কিছু পাবেন হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল দিলে থিমটা পাবেন হচ্ছে এখানে। আগে ইনস্টলে ঢুকতে হবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল দিচ্ছি কোথায়, এইটাতে না? এখানে ঢুকে মনে রাখবেন এই ফোল্ডারের বাইরে কোনো কিছু আপনি হাত চেঞ্জ করবেন না কখনো, যা চেঞ্জ করবেন এই ফোল্ডারের ভিতরে, এর বাইরে সব কিছু হচ্ছে ওদের কাজ। আর একটা ফাইল মাঝে মধ্যে চেঞ্জ করতে হয়, সেটা হচ্ছে কনফিগ। এটা পরে দেখাচ্ছে, যেদিন আপ করবো ওই দিন দেখাই দেবো।
তবে বাকি সব কিছু কাজ করবো কোথায়? কন্টেন্ট। এই কই জানো ডেভেলপি কন্টেন্ট। এখানের মধ্যেও আপনার দরকার হচ্ছে নর্মালি হচ্ছে থিম, আর বাকিগুলো দরকার নাই। এটা মাঝে মাঝে এডিট করতে হয়, এটা পরের হিসাব। আপাতত থিম, থিমের মধ্যে বাকিগুলো আপনার দরকার নাই, শুধু কোনটা থিম ইউজ করতেছি। আর যে আপনি কনফার্ম হন যে আমার অন্য কোনো থিম লাগবে না, আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো নর্মালি সবচেয়ে আপডেট কোনটা এখানে তিনটার মধ্যে? 15। এইগুলো ডিলিট করে দেওয়াই ভালো, তাহলে একটু জায়গা কম ইয়ে হয়। ডিলিট করে দিলাম। এখন দেখেন এখানে আসে, দেখেন 4টা থিম ছিল না, এখন দেখেন কটা থিম দেখাবে? 2টা। বাকিগুলো ডিলিট করে দিলাম, যে চলে গেল। এখন আমার থিম কোনটা? এইটা, তাই না? নামটা হচ্ছে এই যে, হ্যাঁ? এখানে আসে এই যে, এটা আমাদের থিমটা। এই থিমের ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনি এডিট করার জিনিস। এই পেজ মেইন সিএসএস থাকে হচ্ছে স্টাইলার সিএস। আজকে থিম এডিট করা দেখাই, কালকে নতুন থিম বানানো দেখাবো। নেক্সট দিন নতুন একটা থিম বানাই দেবো, ঠিক আছে? আচ্ছা, দেখেন এখানে সব সিএসএস আছে। তো সিএসএস এডিট করা আমরা জানি, সিএস এডিট সাধারণত এইভাবে করে না। সিএস এডিট এই ফাইলটা ওপেন করে রাখলেন, রাখে চলে যাবেন হচ্ছে কোথায়? ফায়ারবাগে। আপনার দরকার কি? এই কালারটা পছন্দ হচ্ছে না, এই কালারটা চয়েস করেন। দেখুন চলে আসলেন, এটা পছন্দ হচ্ছে না, এটার কালারটা দেখেন কোথায় আছে। এই দেখেন ব্যাকগ্রাউন্ড কোথায় দেখছেন? বাটন ডিফল্ট বা লেবেল ডিফল্ট ব্যাকগ্রাউন্ড 500 কত নাম্বার লাইন? 517। এখানে আসেন, কন্ট্রোল ধরে জি দেন, 517 লেগে দেন। আসছে, এটাকে ধরে কি করবেন? চেঞ্জ করে দেন, যা মন চায় তাই লেখেন। এখানে আমি লিখে দিচ্ছি, ধরেন 1 মিনিট। সেভ, চেঞ্জ হয়ে গেছে। ওভারটা আবার আলাদা, ওভারটা তখন এখানে আসেন, আসে আবার এটাকে ক্লিক করে এখানে ওভারটা চেক কিনে দেন, টিক চিহ্ন দেন, টিক চিহ্ন দিলাম দিয়ে এখন এখানে দেখেন এখানে ওভার কোন লাইনে লেখা আছে? ব্যাকগ্রাউন্ড 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 ব্যাকগ্রাউন্ড। এই যে এটা হচ্ছে 521 নাম্বার লাইন, 517 521 এই যে ওভার দিয়ে দিলাম হচ্ছে সেভ। এই যে থিম আপডেট হয়ে গেছে, থিম কাস্টমাইজ, তাই না? আচ্ছা, হ্যাঁ আচ্ছা। এখন দেখেন যদি কোনো সাইডে সবকিছু একবার চেঞ্জ করতে চান, যেমন আমি চাচ্ছি যে এই থিমটা বেস হচ্ছে কোন কালারের উপর বলেন তো? এই কালারটার উপর, তাই না? এই বেস কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা সহজেই কাজ করতে পারি। সেটা হচ্ছে দেখেন, আসলাম এই বেস কালারটাকে ধরলাম। বেস কালারটা কি? এইটা হচ্ছে বেস কালার, তাই না? আমি এটাকে ধরে এখানে আসে সার্চ দিলাম, কতগুলো আছে? 21 জায়গায় আছে, কারণ ওই কালারটাই মেইন থিমের কালার, তাই না? আমি ওই কালারটাকে চেঞ্জ করে বানাই দিলাম হচ্ছে কোনটা? এটা কাউন্টে দিলে দেখা যায়, যে কাউন্টে দিলে দেখা যায় যে 21টা কালার। এটাতে গণনার জন্য ধরেনি এখনো, যা দেখলাম 21 জায়গায় আছে। এখন আমি এখানে রিপ্লেস করে এখানে বলে দিলাম হচ্ছে কন্ট্রোল এফ। ভিডিও চলতেছে, লাইট ব্লু, হ্যাঁ রিপ্লেক্স একটা করে করতে পারেন, আর অল দিতে পারেন একসাথে। 21টা রিপ্লেক্স হয়ে গেছে, পুরো সাইডের কালার একসাথেই চেঞ্জ, পুরো সাইডের কালার একসাথেই চেঞ্জ, সব লাইট ব্লু হয়েছে, লাইট ব্লু দেখা যাচ্ছে কম, কিন্তু সব লাইট ব্লু হয়ে গেছে। যেখানে যা ছিল সব আইকন টাইকন সব কিছু খেয়াল করছেন। শুধু আমরা এটাকে আগে করে নিয়েছিলাম অন্য কালার, ওই জন্য এটা অন্য কালার আছে। এই তো 3 মিনিট হয়ে গেল। এই যে সিএস এডিট, হ্যাঁ সিএস যা এডিট করতে চান তা তো পারবেন না, খালি যে কোনো ইয়েতেই, যে কোনো
ওয়েবসাইট হোক, সিএসএস এডিট করা তো একদম সহজ। ফায়ারব্যাকে ধরবেন, লাইন নাম্বারে যাবেন, চেঞ্জ করে দিবেন। আপনারা এখন দেখেন যে ওরা করছে কি, এটা হচ্ছে মেয়ে হোম পেজ, তাই না? হোম পেজে যদি পোস্টের ফিচার ইমেজ থাকে তাহলে এটা লেফটে দেখাবে, আর এটা হচ্ছে কাজটা হবে। তার মানে লেফট অ্যালাইন করা আছে নাকি, ফ্লোট লেফট করা আছে তো নাকি, নাকি সিএস ভুলে গেছেন? এমনভাবে এমন দেখে আসছেন যে আপনারা সিএস ভুলে গেছেন, তাহলে তো মুশকিল। এখন দেখেন অ্যালাইন কোথাও করছে নাকি এরা বুটস্ট্র্যাপ দিয়ে করা অন্য কিছু বসাইছে, দাঁড়ান দেখি। এই পুরোটা এইটা এই ইমেজটা, তাই না? আচ্ছা, এই যে 6 এইটা, হ্যাঁ, এটাকে এই পাশে ফ্লোট করছে কোনো জায়গায়, হয়তো লাইট ব্লু সব কালার, এটাকে ফ্লোট করেনি, তাহলে ইমেজটাকে ফ্লোট করছে অবশ্যই। সুমন আসছিল, আচ্ছা এখানে যে ওয়ার্ডপ্রেসের ক্লাস তারা ইমেজের মধ্যে বসাই দিছে, ওয়ার্ডপ্রেসের ক্লাসটা ইমেজে বসাই দিই, ফ্লোট করেনি। তাহলে এটা আমরা সিএসএস দিয়ে এখানে এই ইমেজটাকে এই পাশে আনতে পারবো না, এটা আমাকে HTML এডিট করতে হবে, এই জিনিসটা আমাকে HTML এডিট করতে হবে। আচ্ছা ওটা পরে দেখাচ্ছি। সিএসএস এর কিছু এডিট আমরা দেখাই যেগুলো সিএসএস দিয়ে করা সম্ভব। যেমন যদি কোনোটা ফ্লোট লেফট রাইট করে তাহলে বোঝা করা যাবে যে যদি এখানে সিএসএস এর কাজ খুব কম সাইডটাতে, যেমন এই যে এটার কালার কি হচ্ছে, ওভারকোল লাইট ব্লু হচ্ছে আর এমনি হচ্ছে কালো, তাই না? গ্রে কালার, এটাকে এখানে চেঞ্জ করে দিই আমি। এই যে কয় নাম্বার লাইন আছে আর কোন নাম্বার ফাইলটা নিচে দেখাচ্ছে, দেখেন দেখি। এই যে অ্যাড্রেসটা দেখেন, থিমের ভিতরে কি, থিমের নামটা, তার ভিতরে স্টাইল ডট সিএসএস। আর এই যে প্রশ্নপত্রের পর যেটা আছে এটা দরকার নাই, এটা হচ্ছে ভার্সন, এটা ওয়ার্ডপ্রেস নিজে বসায়। ওয়ার্ডপ্রেসের ভার্সন কত ওইটা, তাহলে সিএসএস কত নাম্বার লাইন 878। এই যে এটা কথা না, দেখাইছিলাম তো আজ ফুল গাছ যেদিন নিয়ে দেখাইছিলাম, কি নাম ওইটার, অপাসিটি ডিসপ্লে না ভিজিবল, ওই দিন দেখাইছিলাম, মনে আছে? আচ্ছা এই যে কালার চেঞ্জ হয়ে গেল না, কি কালার দিলাম, এই আসছে রেড করে দিলাম, তাই না? এভাবে আপনার সিএসএস ইচ্ছা মতো কি করতে পারেন, চেঞ্জ করতে পারবেন নাকি, চেঞ্জ পারবেন। আচ্ছা এখন হচ্ছে HTML চেঞ্জ করা, সিএসএস চেঞ্জ করা সবচেয়ে সহজ। আচ্ছা HTML চেঞ্জ করতে হলে অনেকগুলো সিস্টেম আছে। যেমন আমি চাচ্ছি ইমেজটাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো, সোজা কথা, ইমেজটা আছে এই পাশে, ইমেজটাকে নিয়ে আসবো হচ্ছে ডান পাশে, বাম পাশে থাকবে লেখাটা, তাই তো? এই জিনিসটা এখন আপনাকে কিছু জিনিস জানতে হয় আপনাকে বেসিক্যালি, সেটা হচ্ছে ইন্ডেক্স হচ্ছে মেইন পেজ, ইন্ডেক্স হচ্ছে মেইন পেজ। এটা একটা পেজের একটা স্ট্রাকচার আছে, ওয়ার্ডপ্রেসের একটা বিশাল একটা ম্যাপ আছে, পেজগুলা কীভাবে কোনটার আগে কোনটার পরে কোনটা কি আসে, এটা বোঝাইতে সময় লাগবে একদিন। তো নর্মালি ইন্ডেক্স হচ্ছে মেইন পেজ, অথবা হোম ডট পিএইচপি হচ্ছে মেইন পেজ, অথবা ফন্ট দিয়ে মাইনাস দিয়ে পেজ, এটা হচ্ছে মেইন পেজ। তিনটা মেইন পেজ থাকে তিন ক্ষেত্রে। যদি আপনার বেস সাইট হয়, ব্লক বেস সাইট হয়, তাহলে ইন্ডেক্স ডট পিএইচপি মেইন সাইট অথবা হোম ডট পিএইচপি হচ্ছে মেইন সাইট। আবার যদি আপনার এমনি বেস পেজ হয়, যেটা বলে হচ্ছে আপনার এমনি ওয়েবসাইট, ইনফরমেশন বেস একটা ওয়েবসাইট, তাহলে হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি হচ্ছে মেইন পেজ, অথবা ফন্ট ডট পেজ যেটা ওটা হচ্ছে মেইন পেজ। এরকম কিছু জিনিস আছে, তো এই ক্ষেত্রে বুঝতে অনেক সময় লাগবে। তো নর্মালি আমরা এখন বুঝতে পারছি যে এগুলো যেহেতু হুমও নাই, ফন্ট পেজও নাই, তাহলে ইন্ডেক্সটা হচ্ছে কি মেইন পেজ। আচ্ছা এখন হচ্ছে মেইন হচ্ছে আপনার বিষয়টা যে আপনার বেসিক কতটা স্ট্রং, এখানে আসা হচ্ছে আপনার বেসিকের প্রশ্নটা। আপনার বেসিক যত স্ট্রং হবে আপনি তত তাড়াতাড়ি এডিট করতে পারবেন। আপনার কমন কিছু জিনিস বুঝতে হবে, কারণ এক একটা থিম একইভাবে করা হয়, প্রতিটা থিম কিন্তু একইভাবে করে না।
ওয়ার্ডপ্রেসের থিম অনেকভাবে করা যায়। আপনি একরকম থিম করবেন, আমি একরকম করবো, দুইটা একই ধরনের কাজ করবে কিন্তু কোডিং স্টাইল একদম ডিফারেন্ট হতে পারে। ওই জন্য আপনি থিমটা দেখে বুঝতে হবে বেসিকটা যে আপনার আসলে সে কীভাবে কাজ করছে, আপনাকে সে অনুযায়ী কাজ করতে হবে। যেমন দেখেন, আমি বুঝতে পারতেছি যে ইন্ডেক্স পিএইচপিতে ওই কাজটা করা হয়েছে, কিন্তু এখানে দেখেন ইমেজ ট্যাগটাও নাই, আর হচ্ছে ওই যে 6 এই পাশে 6 এই পাশে 6 আছে, কোথাও নাই। উপরে কি দিছে? উপরে হচ্ছে 12 দিছে, মেইন আইডি, সাইড মেইন, তারপরে হচ্ছে আর কিছু নাই, তাই না? তাহলে এখানে দেখেন মেইনটা কোথায় আছে, এখানে ফায়ারওয়ার্ক দিয়ে খুঁজেন। এডিট করাটা আপনাকে বুঝতে হবে, মেইন কই, মেইন এখানে মেইন রো প্রাইমারি, এই যে মেইন পাইছি না, মেইন পাইছি। এটা সার্চ দিয়েও বাইর করা যায়, এখানে সার্চ দিলেও বাইরে হয়ে যায়। যাকে সার্চ দিলে আপনি কাই খুঁজতেছেন, আপনি খুঁজতেছেন হচ্ছে এটাকে, ক্লাস এইটা, তাই না? সার্চ দেন এটার নামে, কি লিখে সার্চ দেওয়া বলে দিতে হলে তো মুশকিল। নাই এটাকে বাদ দেন, কিছু জিনিস চেঞ্জ হয়ে যেতে পারে, তাও নাই, দেখাচ্ছে না, তাই না? এখানে ক্লিক করি, করে সার্চ দিই, আসতেছে না। আচ্ছা, আবার দিই, এটা হচ্ছে সাইডে সার্চটা, আর এখানে সার্চটা হচ্ছে এইটা দিলাম, নাই, আছে তো অবশ্যই, ক্লাস ডট মেইন, তাই না? কেস সেন্সিটিভ এবার নাই, এখানে তো আমরা এখনই দেখলাম মেইন, এই যে মেইন ক্লাস মেইন ক্লাস, হ্যাঁ ঠিক আছে না? সাইড মেনুটা ঠিক আছে না? দেখাচ্ছে না, সেইটাই কপি করে দিত। এই যে এখন দেখাচ্ছে। আচ্ছা, লিখতে কোনো সমস্যা বা স্পেস নিচ্ছে? কোটেশন তো এখানেও আছে, কোটেশন এখানেও আছে। আচ্ছা, এই লেখে সার্চ দিলাম বা খুঁজলেই নর্মালি স্ট্রাকচারটা পাওয়া যায়, ঠিক আছে? মেইন পেলাম, এখানে দেখেন মেইনের ভিতরে কি আসছে, আর্টিকেল, কিন্তু এখানে মেইনের ভিতরে কোনো আর্টিকেল নাই। এখন দেখেন এখানে বলে দিচ্ছে হচ্ছে গেট টেমপ্লেট পার্ট হচ্ছে কি কন্টেন্ট। এই টেমপ্লেট পার্ট কন্টেন্ট যদি বলে তাহলে হচ্ছে এই যে এখানে দেখেন আর্টিকেল পাইছেন, হ্যাঁ আর্টিকেল এবং আইডি, এখানে এটা হচ্ছে পিএসপি থেকে আসছে, তাই না? আইডি পোস্ট হচ্ছে স্ট্যাটিক, তারপরে একটা আইডি বসবে। এখানে দেখেন এই যে আর্টিকেল পোস্ট হচ্ছে স্ট্যাটিক, তারপরে একটা আইডি বসছে 4-1 বসছে না? তারপরে আমার মেইন জিনিসটা কোনটা, এইটাই। এখানে দেখেন দুইটা ভাগ করা আছে অবশ্যই, একটা হচ্ছে 6, একটা হচ্ছে এই দেখেন এখানে হচ্ছে ডান পাশেরটা কত 6, আর ইমেজটা হচ্ছে বাম পাশে। এখন এটাকে যদি আমি উপরে নিয়ে যাই, দেখেন এটাকে নিয়ে আসলাম হচ্ছে এই ইফের শুরু শেষগুলো বুঝবেন। দেখেন এই ইফের শুরু কোথায়, এখানে, এই ইফের শেষ কোথায়, এখানে, তাই না? তাহলে আমাকে এটাকে উল্টাই দিতে হবে, এটাকে উঠায় উপরে নিয়ে গেলাম আর এটাকে নিচে নামাই দিলাম। দেখেন সেভ করলাম, আপনার এখানে এই ইমেজটা চলে আসবে এই পাশে, এই ইমেজটা চলে আসবে হচ্ছে HTML চেঞ্জ, ঠিক আছে? HTML চেঞ্জ হয়েছে, হ্যাঁ হ্যাঁ, কষ্ট আছে, মজা আছে। CSS চেঞ্জ করা একদমই সহজ, তবে HTML চেঞ্জ করতে আপনি একটু বুঝতে হবে, যে বললাম যে এখানে শেখানো হচ্ছে আপনার বেসটা কত স্ট্রং, আপনি বুঝতে হবে যে আপনার কোথায় যাইতে পারে। আরও কিছু খোঁজার সিস্টেম আছে, যেমন দেখেন আরও কিছু খোঁজার, এটা একটা সিস্টেম, আরও কিছু সিস্টেম আছে। যেমন আমার এখানে হচ্ছে এই মেইনটা দরকার, তাই না? আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম, এডিট করলাম, করে এই জিনিসটাকে পুরোটাকে কপি করলাম, করে এখানে এখন সার্চ দেওয়া যায়, পুরো ফোল্ডারে একবার সার্চ দিতে পারবেন, পুরো ফোল্ডারে ওই টেক্সটটা কোথাও আছে কিনা এটা সার্চ দেওয়া যায়। কীভাবে জানেন? এখান থেকে
নোটপ্যাডে যান, নোটপ্যাডে যে কোনো পেজের উপর কন্ট্রোল অ্যাপ দিবেন, দিয়ে ওইটাকে পেস্ট করে দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে চলে আসবেন হচ্ছে এই যে ফাইল, দেন এখানে পাত্র দেখাই দিবেন আপনি কোন ফোল্ডারে সার্চ করতেছেন। পুরো ফোল্ডার সার্চ করে দিবে সে পুরো ফোল্ডার আপনাকে সার্চ করে দিবে। ওটা কোন পেজে আছে জানি আমরা, ওয়ামটা সারাপ আছে কোথায়, এফ এর ভিতরে হচ্ছে ওয়াম্পের ভিতরে হচ্ছে ডাব্লিউ, দেন হচ্ছে আমাদের বেজের ভিতরে আমাদের এই সাইডটা, তাই না? এর ভিতরে সবগুলা খুঁজতে দিলেও কিন্তু হবে, কিন্তু সে অনেক সময় নেবে খুঁজতে। ওই জন্য আমরা দেখাই দেবো হচ্ছে আমি যদি এখানে সিলেক্ট করে ওকে দিই তাও কিন্তু হবে, পুরো অনেক সময় নেবে। ওই জন্য আমি থিম থেকে যদি জানা থাকে তাহলে আমার থিমটা দিব, জানা না থাকলে এটা দিব। মানে যত ছোট এরিয়া যাইতে পারি তত সময় কম লাগবে। আমি চলে আসলাম হচ্ছে এখানে আসে ওই করে দিলাম, তাহলে আমার এখন কি বলছে সেটা কোথাও পায়নি। কারণটা হচ্ছে কি, এত বড় ট্যাগটা সে একবারে নিতে পারেনি। হ্যাঁ, কারণ হয় কি যে HTML যদি আমি এরকম লিখি, খেয়াল করেন যে HTML একটা জিনিস খেয়াল করেন যে HTML যদি আমি এরকম লিখি, আউটপুটে কি দেখাবে? এরকম দেখাবে? আউটপুটে দেখাবো হচ্ছে এরকম একটা স্পেস। এই জন্য কিছু সমস্যা হয়। তখন যদি প্রথমে বড়টা সার্চ দিয়ে দেখবেন, যদি না পান তখন ছোট ছোট কিছু কমন জিনিস এগুলা, যেমন এই যে সাইড মেইন, এটা সার্চ দিয়ে দেখেন এখানে। হ্যাঁ, এটা এখন সার্চ দিয়ে দেখেন কি হয়, দেখি এই যে কতগুলো ফাইলে পাইছে দেখছেন, অনেকগুলো ফাইলে পাইছে। তো যেগুলো CSS চেঞ্জ, ওগুলো তো আমার দরকার নাই। CSS চেঞ্জগুলো তো আমরা অন্যভাবে চেঞ্জ করতে পারি। এখানে আমরা দেখবো কোন ফেজে, যেমন সিঙ্গেল দরকার নাই আমাদের, পেজ দরকার নাই, ইন্ডেক্স আমাদের দরকার। ইন্ডেক্সে ক্লিক করলাম, এই যে যেটা দরকার ইন্ডেক্সে ক্লিক করলাম, ইন্ডেক্সটা ওপেন হয়ে যাবে, এই যে ওপেন হয়েছে। এখন যদি মনে হয় সিঙ্গেল পেজে দেখবো, সিঙ্গেলটা ওপেন করেন, কই এই দেখেন একটা পেজ ওপেন হয়ে গেছে সিঙ্গেল। হ্যাঁ, ওপেন হয়ে গেল, পেজটা ওপেন হয়ে গেল, ওখানে নিয়ে দেখাই দিবে আপনাকে। এই সার্চটা হচ্ছে অনেক সুন্দর। আপনি ধরেন যে CSSও দেখবেন যে CSS এর কোথায় আছে। হ্যাঁ হ্যাঁ, এই ডাবল ক্লিক করলাম CSS এর উপরে, CS ফাইলটা ওপেন করে আপনাকে ওখানে নিয়ে যায়, দিচ্ছে এই জায়গায় এডিট হচ্ছে। হ্যাঁ, সার্চ বাদে আপনাকে স্পেসিফিক জানতে হবে যে কোন পেজে কি থাকে। নর্মালি এটা কয়েকদিন কাজ করলেই জানা যাবেন। আর ওই যে বললাম যে পেজের একটা স্ট্রাকচার আছে, এটা বুঝাইতে হবে। পেজের একটা স্ট্রাকচার আছে, সেটা বুঝতে হবে। না, মূল HTML আপনার index.php ভিতরে থাকতে পারে, content.php ভিতরেও থাকতে কোনো সমস্যা নাই। এটা যেমন দেখেন এরা যে এই যে স্টাইলে করছে কোডটা, এই কি করছে, কিছু কোড এখানে রাখছে, কই পর্যন্ত করে রাখছে, মেইন পর্যন্ত। আর এইটা হচ্ছে PHP তে ফাংশন ইউজ করে। ধরেন যে আপনার একটা অংশ, খেয়াল করেন একটা অংশ হেডার, এটা আমার অনেক পেজে ইউজ হচ্ছে, তখন ওরা কি করে ওই জিনিসটা একটা সাইডে একটা PHP পেজে সেভ করে রাখে, ওটাকে কল করে নিয়ে আসে। ওইটা হচ্ছে এই জিনিসটা। এই যে কন্টেন্ট নামে একটা কি আছে, যদি এরকম থাকে দেখেন, গেট টেমপ্লেট পার্ট কন্টেন্ট, এই নামে থাকলে তার মানে হচ্ছে content.php লাগাই নিতে হবে আপনাকে। এই নামে একটা ফাইল আছে অবশ্যই, এখানে সে খুঁজে দেখেন, এই নামে একটা ফাইল আছে। যদি এরকম থাকতো তাহলে মানে আপনি হচ্ছে যে এই নামে content -page.php একটা ফাইল আছে, এবং ওখানে এর ভিতরে কোডগুলো, ওখানকার কোডগুলো এখানে আনে দেখাচ্ছে। দেখেন ওরা এই কাজটা কেন করছে, ওরা এখানে যে ওরা কিন্তু এই কোডটা, এই যে content.php এই পুরা কোডটা দেখেন, এই পুরা কোডটা এই যে এখান থেকে শুরু না, এই পুরোটা কপি করে যদি এখানে দিয়ে দিত তাও কাজ করতো, বেশি হয়তো। আরেকটা জিনিস আছে, ওরা এই জিনিসটা ওই একটা টেমপ্লেট ওরা একটা পেজের জন্য ইউজ করেনি, ওরা কতগুলো পেজের জন্য ইউজ করছে এখানে দেখতে পারবেন। হ্যাঁ, একই জিনিস লিখছে, ওই জন্য ওরা একটা পেজে লিখে সব জায়গা থেকে কল করে করে দেখাইছে। এটা কত জায়গায় লিখছে দেখেন, এই জিনিসটা আমি দেখি কত জায়গায় লিখছে ওরা। এটা আচ্ছা দেখাচ্ছে না, জাস্ট বেশি করতে পারতেছে না। আচ্ছা, 1 সাব ফোল্ডার ম্যাস, আচ্ছা গেট কন্টেন্ট এটুকু দেখি কি ব্যাপার, সে আজকে পাচ্ছেই না, এমন কিভাবে লিখছে থিমগুলো। এই যে পাই গেছেন, এই দেখেন সে যা লিখছে কোথায়,
আর্কাইভ ডট পিএসপিতে লিখছে, ইন্ডেক্স ডট পিএসপিতেও লিখছে, যেটা আমরা দেখলাম এই যে ইন্ডেক্স ডট পিএসপি লিখছে। হ্যাঁ, তারপরে লিখছে হচ্ছে ফুল হোয়াইট পেজ, এমনি পেজ। দেখছেন কত জায়গায় ইউজ করছে একটা টেমপ্লেট, ওই জন্যই সে একটা পেজে নিয়ে লাগছে। কারণ সে যদি এখানকার পুরো কোডটা কপি করে এখানে দিয়ে দিত, তারপরে কোন সময় মনে পড়তো যে তার এখানে এই যে যেটা আমি করলাম, যে ইমেজটা আগে দিব টেক্সটটা, না ইমেজটা পরে দেবো, টেক্সটটা আগে দেবো, এই এদের চেঞ্জ করতে হলে তাকে 6টা পেজে ঢুকে চেঞ্জ করতে হতো। আর এখন সে একটা পেজে ঢুকে চেঞ্জ করে দিল, 6 জায়গায় চেঞ্জ হচ্ছে। এই জন্য এগুলাকে কল করে কাজ করে। হ্যাঁ, তবে নর্মালি আপনি এখানেই খুঁজে পাবেন। আর যদি এখানে খুঁজে না পান তাহলে এই ফাংশনটা খুঁজবেন, কি গেট টেমপ্লেট পার্ট। এটা দেখবেন যে এই নামে একটা পেজ আছে, ওই পেজটা ঢুকলে আপনি এডিট করতে পারবেন। হ্যাঁ, 6টা পেজে যদি এডিট প্রয়োজন না হয়, যদি না হয় তখন আপনি একটা কাজ করতে হবে। যদি ওদের একটা কোড করা থাকে, আপনি চাচ্ছেন যে কি করবেন, একটা পেজ নিয়ে শুধু এই পেজটা চেঞ্জ করবেন, তাই না? তখন দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনি এই ফাংশনটা ডিলিট করে দিয়ে এই পেজে যা আছে সবগুলো আগে কপি করে নিয়ে আসে এখানে বসায় দিয়ে চেঞ্জ করতে পারেন। অথবা করতে পারেন কি, আপনি এইটাকে কপি পেস্ট করেন, এখানে কপি দিয়ে পেজ দেন, দিয়ে আরেকটা ফোল্ডার নামে অন্য নামে, না ও ফোল্ডার না, এই যে কপি করলাম পেস্ট করলাম, তাহলে এখানে কিন্তু এটা ফিক্স থাকতেই হবে। দেখেন কন্টেন্টটা প্রথমে ফিক্স থাকবে, দেন কি দিলাম, হোম কন্টেন্ট। দিয়ে হ্যাঁ, তাহলে আমি এখন এইটাকে নিয়ে আসতে বসাবো হচ্ছে, দেন তখন ওইটা পেজে শুধু এডিট করবো, তাহলে একটা পেজ এডিট হবে। হ্যাঁ, এই হচ্ছে। আপনি আমাকে দেখছেন না, পড়ে দেখতেছেন? আমি কিছু বুঝলাম না। আপনি বাইরে গেছিলেন, আজকে থাকবে কেন ভুলা গেছে? সময় হয়েছে অনেক, সময় হয়েছে। হ্যাঁ, পুরা তুমি লাগে আচ্ছা, ভাই আমি খালি এস্টিমেল করতে থাকতে কত সুবিধা হইতো। তাহলে তার এখান থেকে চেঞ্জ করতে পারতাম না, এখানে ঢুকে। ভাই তাহলে ওয়ার্ডপ্রেসে মনে করেন যে আমরা HTML যেরকম একটা স্ট্রাকচার একটা পেজে করি সম্পূর্ণ, এখানে সম্পূর্ণ থাকে না, বিভিন্ন জায়গায় এটা আপাতত আজকে এডিটেবল গুরুত্ব দেন। নেক্সট দিন আমি একদম নিউ ফোল্ডার থেকে শুরু করে পুরো টেমপ্লেট বানায় দেখাবো, ঠিক আছে? তখন ওটা দেখিয়েন। ভাই তাই ওয়ার্ডপ্রেস কোড দেখে দিব না কি ভাই, থিম বানাবেন একটা। নেক্সট দিন একদম নিউ ফোল্ডার থেকে, মানে একদম নতুন ফোল্ডার নিয়ে একদম থিম বানায় দেখাবো, কোনো ডাউনলোড করে না, ঠিক আছে? তুমি চেঞ্জ করে যাবে এরকম, ক্লিক করে চেঞ্জ হবে। বন্ড বলছেন আমার সাথে আপনি, এত বন্ড সেরকম। না 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 ভাই, আমি ড্যাশবোর্ডটা মোটামুটি জানি তো, এজন্য ভাবলাম আমি ড্যাশবোর্ড। আমি তো কোনো ক্লায়েন্টের কাছে জানি ড্যাশবোর্ড বানাই কোডে যাবো না ভাই, কোডে ড্যাশবোর্ড থেকে দিয়ে নিবে ক্লায়েন্ট আপনি। আর ম্যাপ বুঝবো না। ক্লায়েন্টও এরকম হবে। আচ্ছা, আজকে আপডেটটা আগে দেখেন, ঠিক আছে? সিএসএস ইনস্টল দেন, ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রি থিম ডাউনলোড করেন, একটা ফ্রি থিম ডাউনলোড করে ওইটাকে সিএসএস এডিট করেন, HTML এডিট করেন, কিছু এডিট করেন যে আমি পারতেছি এডিট। দেন নেক্সট দিন আমি একটা পুরো থিম বানা দেখাই দেবো আপনাকে। তাহলে ওই পেজের স্ট্রাকচারটা ভালো বুঝবেন, আর কোনটা কোড কোথায় থাকে এটা ভালো বুঝবেন। ক্লাস কত করে যাবে তাহলে 30টা ক্লাস তো এখন আমি বলতাম না, এটা মামুন ভালো বলতাম। আমার যদি আরো 1 মাস ক্লাস দিতে হলে আমি 1 মাস ক্লাস নেবো। হ্যাঁ, এটা পুরোটাই মামুনের কাছে। আচ্ছা, এখন আমি ওনার কি জানি ছিল, ওয়ার্ডপ্রেসটা সেভ করে দিই, তারপর ওনারটা দেখাই দিচ্ছি আমি।